ওকে, তাহলে আজকে আমরা কোন লেকচার দিয়ে শুরু করবো? গুণগত রসায়ন দিয়ে শুরু করবো, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে কি নাম, আমাদের প্রথমে চ্যাপ্টারের নাম লিখতে হবে না? হ্যাঁ। গুণগত রসায়ন। আমার সাথে সাথে লেখ। বইয়ের প্রতিটা লাইন কিন্তু আমি বুঝাবো, ঠিক আছে? বইয়ের প্রতিটা লাইন কখন বুঝাই ফেলবো তুই নিজেও বুঝবি না। প্রতিটা লাইন প্রতিটা ওয়ার্ড বুঝাবো, তো আমাদের একটু সময় লাগবে, একটা ক্লাস করতে একটু সময় লাগবে, সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আমরা আলটিমেটলি কি চাই? একটা প্রপারলি একটা যেন নোট খাতা থাকে, একটা প্রপার নোট খাতা। তো আমারও একটা কিছু কিছু জিনিস লিখতে সময় লাগতে পারে, কারণ আমি তো গ্রাফিক্স পেনে লিখতেছি, গ্রাফিক্স পেনে লিখতে তো একটু খাতার থেকে কষ্ট, স্বাভাবিক। তো স্বাভাবিকভাবে সবকিছু গুছাই লেখা, গুছাই দেওয়া, পিডিএফ বানায় দেওয়া তোদের জন্য, যাতে ক্লাসটা শেষে আবার পিডিএফটা পাঠিয়ে দিলে তোরা নোট করতে পারো দেখে দেখে। তো এই ব্যবস্থা করাগুলোর জন্য তো আমার একটু ডিজাইন করতে হবে, তো একটু সময় লাগতে পারে, তো সময় দিলে হবে। তো আমাকে সময় দিবি কিনা তোরা বল। হ্যাঁ, তাহলে ওকে, আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারের শুরুটা কেমন হবে? গুণগত রসায়ন। গুণগত রসায়ন এই চ্যাপ্টারের ৩টা পার্ট, ঠিক আছে? একটা প্রথম অংশ হচ্ছে আমাদেরকে পরমাণু সম্পর্কে কিছু পড়ালেখা করতে হবে, তারপর হচ্ছে কি আমাদের কোয়ান্টাম সংখ্যা, তারপর দ্রাব্যতা, ঠিক আছে? তো আমাদেরকে প্রথম পার্ট হচ্ছে পরমাণু সম্পর্কে জানতে হবে। আমাদের দুনিয়ার সবকিছুই, দুনিয়ার যত পদার্থ আছে সবকিছু কি পরমাণু দিয়ে গঠিত না? মানে একদম ছোট এককটা কি পরমাণু না? হ্যাঁ। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে পরমাণুটা আবার কি দিয়ে গঠিত, ঠিক আছে? এই পরমাণুটা কি দিয়ে গঠিত, এটার উপরে হচ্ছে কি গুণগত রসায়নের প্রথম পার্টটা, ঠিক আছে? তো পরমাণু কিভাবে গঠন, পরমাণু দেখতে কেমন, পরমাণু কি করে না করে, পরমাণু কি নাচে না গান করে, ঠিক আছে? এগুলো সবকিছু নিয়ে আমাদেরকে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন মডেল দিছে, ঠিক আছে? মডেল মানে কি? যেটা দেখলে আমরা পরমাণুর গঠন সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে? একটু বুঝাতে পারছি কিনা বল। হুম। পরমাণু দেখতে কেমন, এটা গঠনটা কেমন, এটার উপর হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মডেল দিছে। তো সব মডেল সরি কাশি লাগছে। তো সব মডেল হচ্ছে কি গ্রহণযোগ্য হয় নাই, তবে কিছু কিছু মডেল গ্রহণযোগ্য হয়েছে, ঠিক আছে? প্রধান তিনটা মডেল গ্রহণযোগ্য হয়েছে। এই তিনটা মডেলের উপর ভিত্তি করে আলটিমেটলি ওভারঅল একটা পরমাণু স্ট্রাকচার পরবর্তী বিজ্ঞানীরা তৈরি করতে পারছে ওই তিনটা মডেলকে দেখে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম টপিকটা কি আজকে? আমাদের প্রথম টপিকটা হচ্ছে যে, আমার সাথে সাথে নোট কর, পরমাণু গঠন ও পরমাণুর বিভিন্ন মডেল। পরমাণুর 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 গঠন ও পরমাণুর বিভিন্ন মডেল। ও পরমাণুর বিভিন্ন মডেল। মডেল। ওকে, হ্যাঁ, তবে ওকে, তাহলে পরমাণু মডেল মানে কি? যেটা দেখলে আমরা বুঝতে পারবো, মানে বিজ্ঞানীরা কি বিভিন্ন বিজ্ঞানী নিজেদের একটা আইডিয়া খাটে একটা মডেল স্থাপন করছে আর কি, যে মডেলগুলো দেখলে আমরা বুঝতে পারবো পরমাণু গঠনটা কেমন, ঠিক আছে? তাহলে পরমাণু মডেলটা কি? আমি যদি লিখি পরমাণু মডেলের সংজ্ঞা কি, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টার প্রথম সংজ্ঞা যেটা আসতে পারে সেটা হচ্ছে পরমাণু মডেল সংজ্ঞা কি। আমরা যদি লিখি যে পরমাণু পরমাণু মডেল, পরমাণু মডেল, ওকে। তো পরমাণু মডেল কাকে বলে? পরমাণুর মডেল হলো একটি ভিত্তি বা প্রস্তাবনা, যাতে পরমাণুর গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকে, ঠিক আছে? তাহলে পরমাণু মডেল কি? পরমাণুর মডেল হলো একটি ভিত্তি বা প্রস্তাবনা। পরমাণুর পরমাণুর মডেল হলো মডেল হলো একটি ভিত্তি বা প্রস্তাবনা, একটি ভিত্তি বা প্রস্তাবনা, প্রস্তাবনা, যাতে পরমাণুর গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকে, যাতে পরমাণুর গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকে, পরমাণুর গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকে, সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকে।
আলোচনা থাকে। আচ্ছা, এতক্ষণ যা বুঝেছি এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা বল। না দাদা। বুঝছস তো? হ্যাঁ। ওকে, তাহলে পরমাণুর গ্রহণযোগ্য মডেলগুলো, অনেক বিজ্ঞান অনেক মডেল দিছে পরমাণু নিয়ে, কিন্তু সব মডেল তো আর গ্রহণযোগ্য ছিল না, ঠিক আছে? এর মধ্যে কয়েকটা গ্রহণযোগ্য মডেল, আমাদের তো যেগুলো গ্রহণযোগ্য হয়েছে এগুলো নিয়ে পড়তে হবে, তাই না? হুম। তাহলে পরমাণুর গ্রহণযোগ্য মডেলগুলো, পরমাণুর পরমাণুর গ্রহণযোগ্য মডেলগুলো, গ্রহণযোগ্য মডেলগুলো এক হচ্ছে যে থমসন মডেল, থমসন পরমাণু মডেল। এক কি? থমসন পরমাণু মডেল, থমসন পরমাণু মডেল, থমসন পরমাণু মডেল, বা যেটাকে, এটার আরেকটা নাম আছে, এই অপর নামগুলো কিন্তু মানে নিকনেম গুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ নিকনেম নিয়ে বেশি প্রশ্ন আসে, যে কিসমিস মডেলটা লেখো কিংবা প্লাম পুডিং মডেলটা লেখো বা সৌরজগতের মডেলটা লেখো, তো আমাদের অবশ্যই নিকনেম গুলো মনে রাখতে হবে। থমসন পরমাণু মডেলটাকে, এটা আরো দুইটা নাম আছে, একটা হচ্ছে কিসমিস পুডিং মডেল, এটা কি? কিসমিস পুডিং মডেল, কিসমিস কিসমিস পুডিং মডেল, কিসমিস পুডিং মডেল। আরেকটা কি? তারপর হচ্ছে যে প্লাম পুডিং মডেল, এটাকে আরেকটা নাম বলা হয়, সেটা হচ্ছে প্লাম পুডিং মডেল, প্লাম পুডিং মডেল, ঠিক আছে? ওকে, তারপর 2 নাম্বার মডেল হচ্ছে যেগুলো গ্রহণযোগ্য মডেল, এগুলো লিখতেছি, কেমন? হ্যালো, হ্যাঁ দাদা। মাঝে মাঝে একটু সাড়া দিস, কারণ তুই লাইনে আসোস কিনা এটা তো জানবো না। আচ্ছা। আর কথা হচ্ছে, যদি কারেন্ট চলে যায় তোর, তোর কি নেট স্টেবল থাকবে কিনা? হ্যাঁ থাকবে। হয়তো মাঝে মাঝে নাও থাকতে পারে, আচ্ছা, কারণ আমাদের হ্যাঁ, দুইটা তো বাসা, তো আমি উপর থেকে নিচে যাই, নিচে থেকে উপরে আসি। আচ্ছা ঠিক আছে। আপাতত কারেন্ট চলে গেলে কি থাকবে নেট? হ্যাঁ আচ্ছা, থাকবে। আচ্ছা থাকলে হয়েছে, ঠিক আছে। মাঝে মাঝে একটু সাড়া দিস, আমি আসুস লাইনে আসুস কিনা এটা দেখার জন্য তোকে জিজ্ঞেস করবো। আচ্ছা দাদা। তারপর এটা হচ্ছে 1 নাম্বার থমসন পরমাণু মডেল বা কিসমিস পুডিং মডেল, যেটাকে প্লাম পুডিং মডেল বলে। সেকেন্ড সেকেন্ড যেটা লাগবে, সেকেন্ড গ্রহণযোগ্য মডেল হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, ঠিক আছে? যেটাকে বলা হয়, এটার আরেকটা নাম হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল, বা এটাকে শুধু সোলার সিস্টেম মডেলও বললে হয়, সোলার সিস্টেম মডেল, সোলার সিস্টেম মডেল। 3 নাম্বার হচ্ছে যে বোর পরমাণু মডেল, এই মডেলগুলো হচ্ছে গ্রহণযোগ্য হয়েছে আর কি, ঠিক আছে? বোর হুম। পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, যেটার আরেকটা নাম হচ্ছে কোয়ান্টাম মডেল, এটার আরেকটা নাম কি? কোয়ান্টাম মডেল, হুম। কোয়ান্টাম মডেল। ওকে, এখন তোর কি মাথায় প্রশ্ন আসতেছে না যে সবগুলো যদি গ্রহণযোগ্য হয় তাহলে কারটা ঠিক? মানে এটা কি হুম। প্রশ্ন আসছে কিনা? কারণ ইথারটা গ্রহণযোগ্য, থমসন মডেলটা গ্রহণযোগ্য, রাদারফোর্ডটা গ্রহণযোগ্য, আবার বোর পরমাণু মডেলটা গ্রহণযোগ্য। তাহলে আসল সত্য কাহিনী কে বলছে? পরমাণু সম্পর্কে সঠিক গঠনটা কে কে বলতে পারছে, ঠিক আছে? এটা হচ্ছে যে প্রথমত থমসন যখন পরমাণু মডেল দিছে, এটা গ্রহণযোগ্য হয়েছে, কারণ কেন? থমসন পরমাণু মডেল থেকে আমরা কিছু কিছু তথ্য পরমাণু সম্পর্কে জানতে পারছি। হ্যাঁ ঠিক আছে, পরমাণু ওভারঅল স্ট্রাকচারটা ঠিক বলতে পারে নাই থমসন, ঠিক বলতে পারে নাই বলেই তো পরবর্তী রাদারফোর্ড আরেকটা মডেল তৈরি করছে। আবার রাদারফোর্ড একদম 100% কারেক্ট বলতে পারে নাই বলে তো পরবর্তীতে আবার বোর তৈরি করছে, তাই না? হুম। কারণ থমসনই যদি 100% কারেক্ট বলে দিত, তাহলে তো রাদারফোর্ড আর বোর তো তৈরি করার দরকার ছিল না মডেল। হ্যাঁ। তাহলে থমসন হচ্ছে কি, থমসনের মডেল থেকে আমরা কিছু কিছু আইডিয়া পাবো পরমাণুর, ওই আইডিয়া গুলোকে কাজে লাগে আবার রাদারফোর্ড একটা নিজের মডেল তৈরি করছে, যেহেতু রাদারফোর্ড একটা 100% কারেক্ট ছিল না, রাদারফোর্ডের
ক্লুগুলা কাজে লাগে, মানে রাদারফোর্ড টেক পরমাণু মডেল সম্পর্কে আমরা যা যা জানতে পারছি, রাদারফোর্ড পরমাণু মডেল থেকে একটা পরমাণু গঠন সম্পর্কে আমরা যা যা জানতে পারছি, ওই ক্লুগুলা কাজে লাগে আবার বোর একটা আলটিমেটলি পরমাণু মডেল সম্পর্কে একটা ধারণা দিছে। বুঝাতে পারছি আমি? হ্যাঁ দাদা। তার মানে আলটিমেটলি কেউই 0% রং 0% রং ছিল না, সরি 0% বলতে 100% রং ছিল না, ঠিক আছে? সবাই কিছু না কিছু ঠিক বলছে। আলটিমেটলি বোর হচ্ছে সবগুলো ক্লু কাজে লাগে ওভারঅল একটা পরমাণুর গঠন সম্পর্কে বলতে পারছে। বুঝতে পারছি কিনা? হুম। ওকে, তাহলে হ্যাঁ। এখন এমসিকিউর জন্য যেহেতু আমি বলছি বইয়ের একটা লাইনও বাদ দিব না, সবকিছু আমি নিজে নিজে হাতে নোট করে দিব। তো অবশ্যই এমসিকিউর জন্য আসবে যে থমসন পরমাণু মডেলটা কত সালে তৈরি হয়েছে আর কে তৈরি করছে, এই মডেলটা কে দিছে। তো নাম শুনে বুঝতেছো জিতের নাম অবশ্যই থমসনই হবে, ঠিক না? তাহলে এই মডেলটা দিছে জে জে থমসন। কে দিছে? বিজ্ঞানী জে জে এই থমসন। যে জে জে থমসন। ওকে, জে জে থমসন কত সালে দিছে? জে জে থমসন 1898 সালে দিছে। 1898 সালে এই মডেলটা দিছে। তারপর রাদারফোর্ড পরমাণু মডেলটা কত সালে হয়েছে? রাদারফোর্ড পরমাণু মডেলটা হচ্ছে 1911 সালে। কে দিছে? দেখি বলতো রাদারফোর্ড পরমাণু মডেলটা কে দিতে পারে? নাম দেখেই বল। রাদারফোর্ড দিবে। রাদারফোর্ডই দিবে, ভেরি গুড। ইতের অবশ্য একটা নাম আবার পাশে যে যে কিছু লাগে না, এটা ইতের নামের পাশে তো আবার যে যে লাগছে, যে যে থমসন। ইতের অবশ্য একটাই নাম, এক নামে পরিচিত ছিল ইতে। রাদার হ্যাঁ, বলতে অনেক পাওয়ারফুল ছিল, বুঝছো, সেজন্য একটাই নাম, রাদারফোর্ড। তো রাদারফোর্ড পরমাণু মডেলটা রাদারফোর্ড কত সালে দিছে? রাদারফোর্ড দিছে 1911 সালে। কত সালে? 1911 সালে। ওকে, তারপর হচ্ছে কি বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলটা কে দিছে? অবশ্যই বোর দিবে, কিন্তু ওর আরো একটা নাম ছিল, মানে পুরা নাম হচ্ছে শুধু বোর না, ওর আর একটা নাম ছিল নিলস বোর। ওর পুরা নাম কি? নিলস বোর। নিলস বোর, নিলস বোর। আর ও কত সালে দিছে? ঠিক রাদারফোর্ড পরমাণু মডেলের 2 বছর পরেই, ঠিক আছে, 1913 সালে, ঠিক আছে। এগুলো নোট করা হয়েছে কিনা বল। হ্যাঁ দাদা। আচ্ছা, এগুলো হচ্ছে বইয়ের নোট, ঠিক আছে, এগুলো কিসের নোট? বইয়ের নোট। মানে বইয়ের কথাগুলো আমি আমার ভাষায় একদম সুন্দর করে সাজায় লিখে দিচ্ছি সবকিছু। এগুলো তুই আবার নোট খাতা একদম সুন্দর করে তুই তোর মতন করে একটা ফ্রেশ ভাবে লিখিস, লিখিস, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে কি আমি আবার কিছু কিছু এক্সট্রা ক্লু দিয়ে দিই। এক্সট্রা ক্লু মানে কি? এগুলো হচ্ছে এমসিকিউ তে আসে, ঠিক আছে, এমসিকিউ তে আসে। যেমন হচ্ছে কি একটা ক্লু যদি তোকে দিই, ইলেকট্রনের আবিষ্কারক। এখানে ইলেকট্রনের আবিষ্কারটা কি করছে? ইলেকট্রনের আবিষ্কারক, এটা হচ্ছে এক্সট্রা ক্লু, ঠিক আছে। হ্যাঁ। ইলেকট্রনের আবিষ্কারক, ইলেকট্রনের আবিষ্কারক কিন্তু জে জে থমসনই। কে? জে জে থমসনই ইলেকট্রন আবিষ্কার করছে, ঠিক আছে, জে জে থমসন। ওকে, কত সালে ইলেকট্রন আবিষ্কার হয়েছে? 1897 সালে। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এটা। ইলেকট্রন কত সালে আবিষ্কার হয়েছে? 1897 সালে। কত সালে? 1897 সালে। এই যে, কিন্তু থমসন মডেলটা কত সালে হয়েছে? 1898 সালে। তার মানে ইলেকট্রন আগে আবিষ্কার হয়েছে, ওই ইলেকট্রন আবিষ্কারের পরে থমসন 1 বছর পর কি ওভারঅল পরমাণু দেখতে কেমন এই মডেলটা কি করছে? আবিষ্কার করছে, ঠিক আছে। তার মানে আগে ইলেকট্রন আবিষ্কার হয়েছে, ইলেকট্রনটা আবিষ্কার হওয়ার পর 1 বছর পর থমসন ওভারঅল পরমাণু মডেল দেখতে কেমন এটার একটা প্রস্তাবনা দিছে। বুঝতে পারছি আশা করি। হুম। আচ্ছা, আমার লেখা বোঝা যাচ্ছে? হ্যাঁ দাদা। ওকে, তারপর আরেকটা নোট, এগুলো এক্সট্রা ক্লু, ঠিক আছে। এগুলো হচ্ছে যে পরবর্তীতে কোনো না কোনো কাজে লাগবে তোর। সেটা হচ্ছে কোনো পরমাণুর কক্ষপথ সংখ্যা হবে, কোনো পরমাণুর কোনো পরমাণুর কক্ষপথ সংখ্যা হবে অসীম সংখ্যক, অসীম সংখ্যক, ঠিক আছে। কত সংখ্যক? অসীম সংখ্যক। ওকে। আমি যদি একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11 না? হ্যাঁ। এটা ইলেকট্রন বিন্যাস করলে কি দেখা যায়?
1:2 ইলেকট্রোবিন্যাস কেমনে করে কিভাবে করে এগুলো শিখাবো, কিন্তু আপাতত একটা ওভারঅল আমি এটা আগে থেকে শিখে রাখতেছি, জিনিসটা বেসিক জিনিস স্ট্রং করে রাখতেছি, ঠিক আছে? আশা করি আমরা ক্লাস 9-10 তো পড়ে আসছো যে ইলেকট্রোবিন্যাস কেমনে করে, তাই না? 1:2 2:2 তাহলে কয়টা হয়েছে? 4টা হয়েছে, তাই তো? 2p6 কয়টা হয়েছে? 10টা হয়েছে, তাহলে আর একটা লাগে 3s1। ইলেকট্রোবিন্যাসটা বুঝছেন না? হ্যাঁ ওকে, এখন দেখ, সোডিয়ামে ইলেকট্রন হচ্ছে 11টা, তাই 3টা কক্ষপথ লাগছে, তাই না? হ্যাঁ সোডিয়ামের ইলেকট্রন ইলেকট্রন 11টি, তাই কক্ষপথ লাগছে 3টা, তাই কক্ষপথ লাগছে 3টা, কক্ষপথ লেগেছে কয়টা? 3টা, হুম, কক্ষপথ লেগেছে 3টা। কিন্তু তাই বলে এটা না যে কিন্তু তাই বলে এটা না যে সোডিয়ামের কক্ষপথ সংখ্যাই 3টা, কিন্তু তাই বলে এটা না যে সোডিয়ামের কক্ষপথই 3টা, সোডিয়ামের কক্ষপথ সংখ্যা 3টা, কক্ষপথ সংখ্যা 3টা, ঠিক আছে? কক্ষপথ সংখ্যা 3টা, কক্ষপথ সংখ্যা হচ্ছে কি? অসীম। কক্ষপথ সংখ্যা কত? অসীম সংখ্যক। অসীম। এবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা বল? হুম। কক্ষপথ সংখ্যা অসীম, এটা আরো ক্লিয়ার করে দিব। এখন আরো ক্লিয়ার করে দাঁড়া, আমি যদি একটা চিত্র আঁকি, এটা তো সোডিয়াম, কয়টা কক্ষপথ লাগছে? 3টা লাগছে, এই যে 3টা লাগছে, ঠিক আছে? 3টা লাগলে ধর এগুলো হচ্ছে ইলেকট্রন, প্রথমটাতে 2টা থাকে, পরেরটাতে কয়টা থাকবে? অবশ্যই 8টা থাকবে। এই যে 8টা আছে, 2টা 3টা 5টা 8টা। আর কয়টা লাগে? 11, আর একটা বাকি থাকে না, কারণ 10টা হয়েছে মোট, আরেকটা না? আরেকটা অবশ্যই 3 নাম্বার কক্ষপথে যাবে, 3 নাম্বার কক্ষপথে গেছে। কিন্তু এই যে 3টা কক্ষপথ, তাই বলে কি সোডিয়ামের কক্ষপথ 3টা? না। না, সোডিয়ামের কক্ষপথ আরো আছে। সোডিয়ামের কক্ষপথ এখানে আরো আছে, ঠিক আছে? আঁকাটা একটু ব্যাকা হয়ে গেছে, এরকম আরো আছে, এরকম অসীম সংখ্যক। কত সংখ্যক? অসীম সংখ্যক। অসীম সংখ্যক। এবার ব্যাপারটা ফুল ক্লিয়ার হয়েছে কিনা বল আমাকে? কোনো কোয়েশ্চেন আছে? ভালো না। একদম ফুল ক্লিয়ার কিনা বল? হ্যাঁ। আচ্ছা, ওকে, এখানে একটা চিত্র আমি তোর জন্য রেডি করে রাখছি অলরেডি। এখন আমরা পড়বো থমসন পরমাণু মডেল। এখন প্রথম টপিকটা কি? থমসন পরমাণু মডেল। থমসন পরমাণু মডেল, ওকে। প্রথম কথা হচ্ছে আমাদের থমসন হ্যাঁ, বলবো আমি? হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে থমসন পরমাণু মডেল দিয়ে যদি প্রথম টপিকটা শুরু করতে যাই, প্রথমে আমাদেরকে বলতে হবে কি প্রদান করছে কে। তো আবার সেম টপিক একটু লিখতে হবে, কষ্ট করে, কিছু করার নেই। প্রদান করেছেন, প্রদান প্রদান করেছেন, ঠিক আছে? প্রদান করেছেন। তারপর হচ্ছে কি আমাদের, তারপর হচ্ছে এই মডেলের অপর নামগুলো জানতে হবে, ঠিক কি না? অপর হ্যাঁ। অপর নামগুলো জানতে হবে। তারপর আমাদেরকে জানতে হবে কি, আমাদেরকে জানতে হবে এই মডেলের মূল বক্তব্যটা কি, তাই না? মানে এই মডেলটা কি বলতে চাচ্ছে, মূল বক্তব্যটা কি, মূল বক্তব্যটা কি। ওকে, তারপর আমাদেরকে আর কিছু জানতে হবে, আর হচ্ছে যে সার্থকতা আছে। মূল বক্তব্য লিখতে লিখতে কত যাইতে পারে এটা আমরা জানি না, তাই আমরা এখন লেখা শুরু করে দিই। থমসন পরমাণু মডেল, এটা যে যে থমসন প্রদান করছে, একটু আগে পড়ে আসি, ঠিক না? যে 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 থমসন কত সালে প্রদান করছে? আমার সাথে সাথে বল। 1898 সালে। যার জীবনে বলিস না। 1898 সালে। 1898 সাল প্রথম পরমাণু সম্পর্কে কেউ একজন আইডিয়া দিছে, দেখতে কেমন হতে পারে পরমাণুটা। এটার অপর নাম কি ছিল? অপর নাম ছিল যে কিসমিস পুডিং মডেল, আর নতুবা তরমুজ মডেল। এটার আরেকটা নাম কি তরমুজ মডেলও বলা হয়। কেন বলা হয় আমরা বলবো। কিসমিস কিসমিস আচ্ছা। পুডিং মডেল,
বলা হয় বা প্লাঙ্কটনি মডেল, আর নতুবা কি বলা হয়, তরমুজ মডেল। কি বলা হয়? তরমুজ। তরমুজ মডেল। তাই। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের মূল বক্তব্য, এটার মূল বক্তব্য কি ছিল? পরমাণু একটি ধনাত্মক, মানে হে বলছে যে, আমি যদি শর্টকাট মানে একদম শর্টকাটে বলি ও কি বলছে, সেটা হচ্ছে যে পরমাণুটা দেখতে একটা গোলকের মতন। কিসের মতন? গোলকের মতো। আমি যদি একটা শেপ নিই, গোলকের শেপ নিই, ঠিক আছে, এই যে গোলক দেখা যাচ্ছে, হ্যাঁ। পরমাণুটা দেখতে কিসের মতন? গোলকের মতন। ঠিক আছে। এই গোলকটা পুরাটাই, ও বলতেছে মানে ওর কথা অনুযায়ী, এই গোলকটা পুরাটাই কি ধনাত্মক চার্জ। পুরাটা জুড়ে কি আছে? শুধু ধনাত্মক চার্জ। ঠিক আছে, পুরাটা জুড়ে কি আছে? শুধু ধনাত্মক চার্জ। ধনাত্মক চার্জ। তার মানে ওভারঅল গোলকটাকে আমরা বলতে পারি না ধনাত্মক তড়িতাহিত গোলক, ধনাত্মক তড়িতাহিত গোলক। এই যে ধনাত্মক তড়িতাহিত গোলকের উপর ও বলছে যে ইলেকট্রন গুলো ছড়াই ছিটিয়ে থাকে। কিসের মতন থাকে? ইলেকট্রন গুলো ছড়াই ছিটিয়ে থাকে। এই যে ধর ইলেকট্রন একটা এখানে আছে, ধনাত্মক চার্জ কিন্তু পুরাটা জুড়ে আছে, কিন্তু ইলেকট্রন কিন্তু পুরাটা জুড়ে থাকবে না, ইলেকট্রন হচ্ছে যে এরকম ছড়াই ছিটিয়ে থাকবে। ঠিক আছে, এই যে ছড়াই ছিটিয়ে আছে, দেখছো ইলেকট্রন ছড়াই ছিটিয়ে আছে না? হ্যাঁ। এই এইটা হচ্ছে ওর অনুসারে একটা পরমাণু দেখতে হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে এখন এটাকে কেন কিসমিস পুডিং মডেল বলতেছে? দেখতো, প্রথমে আমাকে তরমুজ মডেল কেন বলতেছে এটা ব্যাখ্যা করি। ঠিক আছে, তরমুজ দেখতে কেমন? তরমুজকে যদি কেটে ফেললে তরমুজের পুরো অংশ লাল না? পুরো অংশ লাল না? হ্যাঁ। এই লাল অংশের উপর বিচি, বিচি থাকে না? কালো কালো বিচি থাকে না? হ্যাঁ। এই যে এগুলো তোর কালো কালো বিচি, আমি তো ব্ল্যাক বোর্ডে আর কালো কালার দিতে পারবো না, ব্ল্যাক বোর্ডে কি কি দিতে হবে? সাদা কালার দিতে হবে, তাই না? এই যে কালো কালো বিচি। হ্যাঁ। তাহলে দেখো ব্যাপারটা এটার সাথে মিলছে কিনা। পুরো অংশ লাল, এই লাল অংশটাকে ও ধরছে কি ধনাত্মক চার্জযুক্ত তড়িতাহিত গোলকটা পুরো অংশ, আর এখানে ছড়াই ছিটে আছে কি বিচির মতন ইলেকট্রন। বুঝাইতে পারছি কিনা বলতো একটু? হ্যাঁ। তাহলে তরমুজ মডেল কেন বলতেছে, বুঝতে পারছ? হ্যাঁ। ওকে, তাহলে তরমুজ মডেল কেন বলছে এটা বুঝলাম। এখন হচ্ছে কিসমিস পুডিং মডেল কেন বলছে। এটাকে পুডিং এর সাথে তুলনা করে, এই যে চিত্র ছবিতে দেখতেছস, এই যে আমি ছবি আগে থেকে রেডি করে রাখছি, এটা পুডিং না একটা? হ্যাঁ। এই পুডিং এর ফুল গোলকটাকে মানে এই যে ফুল গোলকটাকে কি ধরছে? পজিটিভ পুডিং, মানে পজিটিভ মানে ধনাত্মক চার্জ যুক্ত একটা পুরাটা হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত, যেখানে ছড়াই ছিটাই আছে নেগেটিভ কিসমিস গুলা। পুডিং এর উপর কিসমিস থাকে না? হ্যাঁ। যদি আমি কখনো পুডিং এ কিসমিস দেখি নাই, এটা বিদেশি বানানো মনে হয়। তুই দেখছিস কখনো পুডিং এ কিসমিস? না। আমি দেখি নাই। তো এটা একটা মনে হয় এদের বিদেশি মনে হয় বানায়। ঠিক আছে, তো যাই হোক, কেন এটাকে কিসমিস পুডিং মডেল বলে বা তরমুজ মডেল বলে বুঝাইতে পারছি কিনা বলতো একটু? বুঝিনি দাদা। হ্যাঁ, বুঝি নাই। কেন এটা এই মডেলটাকে তরমুজ মডেল বা পুডিং মডেল বলে বুঝাইতে পারছি কিনা একদম ক্লিয়ার ভাবে? হ্যাঁ। ওকে, তাহলে এখন বক্তব্যটা, তার মানে ওর বক্তব্যটা কি এটা তো আমি বলে দিছি, এখন বক্তব্যটা একটু সুন্দর করে লিখি, সুন্দর করে নোট করি, বইয়ের ভাষায় নেই, মানে একটা সুন্দর ভাষায় লিখি যাতে পরীক্ষার খাতে নাম্বার দেয়। ঠিক আছে, পরীক্ষার খাতে তো চিটাঙ্গা ভাষায় লিখতে পারবি না, পারবি? পারবি না, একটু সুন্দর করে লিখতে হবে। তুই তোর বাড়ি কোথায় এমদে? আমার বাড়ি অনেক বাড়ি। মানে চিটাঙ্গে বড় হইছস? হ্যাঁ। আচ্ছা, পরমাণু একটি, লেখ আমার সাথে সাথে লেখ, পরমাণু একটি ধনাত্মক তড়িতাহিত গোলক। ধনাত্মক, ধনাত্মক তড়িতাহিত গোলক, তড়িতাহিত গোলক, তড়িতাহিত গোলক। আমি আগে বলে দিই আমি একটু বাংলায় কিন্তু দুর্বল। ঠিক আছে, বাংলা বানান টান এগুলো আমার খেয়াল থাকে না। তড়িতাহিত গোলক, তোরা ভুল হইলে বলিস, তড়িতাহিত গোলক এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন, ইলেকট্রন, ইলেকট্রনকে আমি সংক্ষেপে এভাবে লিখছি, বুঝবি তো পরে। ইলেকট্রন হ্যাঁ। সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে, ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটাই তো বলছে, ঠিক কিনা? এটাকে এই ভাষায় লেখা যায় কিনা? আমি যা বলছি তা লেখা যায়।
ঠিক আছে। তো এই মডেলকে পর্যবেক্ষণ করলে মনে হয় এই মডেলকে এই মডেলকে পর্যবেক্ষণ করলে মনে হয় পর্যবেক্ষণ করলে মনে হয় পরমাণু হলো পুডিং এর মতো। পরমাণু হলো পুডিং এর মতো। পরমাণু হলো পুডিং এর মতো। ঠিক আছে, এবং ইলেকট্রন গুলো কিসমিসের ন্যায় পরমাণুতে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং ইলেকট্রন গুলো কিসমিসের ন্যায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ন্যায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই এই মডেলকে কিসমিস পুডিং মডেল বলে। এটা আর লেখা লাগতেছে না, কারণ এটা অলরেডি অনেকবার বলছি। ঠিক আছে। তাহলে আচ্ছা, এই মডেলটা দিয়ে আমাদের লাভটা কি হয়েছে? এই মডেলটা দিয়ে আমাদের লাভ কি হয়েছে, মানে এই মডেলটা কেন গ্রহণযোগ্য হয়েছে? এমনি তো ভুল বলছে, মডেলটা কিন্তু ফুল ভুল। ঠিক আছে, কিন্তু ট্রাই করে না লাগবে, একটু ওয়েট কর, আর একটু পরে খানা। আচ্ছা দেখ, এটা এমনি তো ভুলভাল বলছে, কারণ পরমাণু দেখতে যেতে এরকম না, তুই জানোস না পরমাণু দেখতে কি এরকম না। পরমাণু আমরা কি জানি, কেন্দ্রে থাকে প্রোটন, আর কেন্দ্রকে কক্ষপথে ঘুরতে থাকে কি, কেন্দ্র করে ঘুরতে থাকে ইলেকট্রন, তাই না? এটা তো আমরা জানি, ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি। তার মানে ও অবশ্যই ভুল বলছে, কিন্তু ওর পরমাণু মডেলটা কেন গ্রহণযোগ্য? হ্যাঁ, এটা সার্থকতা কি, এর সার্থকতা কি আমরা যদি বলি, মানে এটা কেন গ্রহণযোগ্য হয়েছে? প্রথম প্রথম কারণ ও যখন তৈরি করছে তখন কিন্তু কেউ পরমাণুর গঠন সম্পর্কে জানতো না, ঠিক না? ওই প্রথম প্রথম মডেলটা দিছে। তাহলে এই প্রথম মডেল থেকে বিজ্ঞানী এটা অন্তত জানতে পারছে যে পরমাণুর আকারটা দেখতে কেমন, পরমাণু যে একটু গোল গোল। ঠিক আছে, এটা তো অন্তত জানতে পারছে। পরমাণু যে চতুর্ভুজ না, ত্রিভুজ না, পরমাণু যে একটা গোল, এটা তো বুঝতে পারছে অন্তত, ঠিক কিনা? তাহলে পরমাণুর আকার সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। পরমাণুর আকার সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। আকার সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। একটি ধারণা পাওয়া যায়। তারপর হচ্ছে যে পরমাণুর ভিতর অন্তত ইলেকট্রন আছে, এটা তো জানা যায়, ঠিক না? এই যে ইলেকট্রন ছড়িয়ে ছিটিয়ে থাকে, এই কথাটা যদি ও বলতো না বলতো, তার মানে পরমাণুর ভিতর যে ইলেকট্রন থাকে এটাও তো আমরা জানতাম না। কথা সত্য কিনা? হ্যাঁ। তাহলে পরমাণুর ভিতরে ইলেকট্রনের অস্তিত্ব সম্পর্কে জানা যায়, সেই জন্য হচ্ছে এই মডেলটা গ্রহণযোগ্য হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ও হয়তো গঠনটা প্রপারলি বলতে পারেনি, কিন্তু কিছু কিছু ক্লু তো এখান থেকে আমরা পাইছি যে পরমাণুর গঠনটা কেমন হতে পারে। ঠিক আছে, পরমাণুর ভিতরে ইলেকট্রনের অস্তিত্ব সম্পর্কে জানা যায়। ইলেকট্রনের অস্তিত্ব সম্পর্কে জানা যায়। অস্তিত্ব সম্পর্কে জানা যায়। ঠিক আছে, তাহলে আরেকটা কথা সবসময় মনে রাখতে হবে, আমি এটা আবার রিপিট করতেছি, ইলেকট্রন কিন্তু আগে আবিষ্কার হয়েছে। ইলেকট্রন আগে আবিষ্কার হওয়ার পর তখন হচ্ছে থমসন হচ্ছে পরমাণু মডেলটা 1 বছর পর দিতে পারছে। ঠিক আছে, ইলেকট্রন কিন্তু আগে আবিষ্কার হয়েছে, এটা আমি আগে আবার বলে দিলাম। তাহলে থমসন পরমাণু মডেল নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে কিনা বলতো একটু? আচ্ছা, যেহেতু তোরা এখন নতুন আমার কাছে, একটু পড়ার মাঝখানে মাঝখানে একটু গল্প করতে হবে। সেটা হচ্ছে, আমাকে বলতো, আমি যে তোকে পড়াচ্ছি তুই কি আমার নাম জানোস? হ্যাঁ দাদা জানি তো। দেখি আমার নাম বল। হ্যালো। হ্যালো, হ্যাঁ কই আমার নাম বল। স্বাধীন মনে হয় আপনার নাম। আমার নাম স্বাধীন। অনুভব যেটা বলছে আর কি আমাকে। ওকে, আমার নাম স্বাধীন, নামটা ঠিক আছে, ভুল বলস নাই, ভুল বলস নাই।
কিন্তু নামটাতে একটা প্রবলেম আছে। এখন জিজ্ঞেস যাবে এখন জিজ্ঞেস কর কি প্রবলেম, নামের মধ্যে কি প্রবলেম থাকতে পারে? নামের মধ্যে কি প্রবলেম থাকতে পারে? আমার নাম হচ্ছে, একটা হচ্ছে যে আমি যদি একটু লিখি, একটা একটা নাম হচ্ছে স্বাধীন, ঠিক আছে? একটা নাম হচ্ছে কি স্বাধীন, আরেকটা নাম হচ্ছে তুর্য। তো আমি লাইক করি তুর্য, স্বাধীনটা একটু কম পছন্দ করি, ঠিক আছে? কিন্তু অনুভব হয়েছে তুর্য ডাকতে, স্বাধীন দাদা ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গেছে, সেজন্য স্বাধীন ডাকে। বাট তোরা এই অভ্যাস না করে তুর্য তুর্য রাখলে আমি একটু ভালো লাগবে আর কি। ঠিক আছে যাবে। এই যে তোর ভয়েস শুনে মনে হচ্ছে তুই খুব রাগ, মন খারাপ। না না দাদা, আচ্ছা, তাহলে যা যা লিখছি তা লিখছিস তো আমার সাথে সাথে? সব লিখছি। আচ্ছা, এই কথাগুলো আবার সুন্দর করে নোট খাতায় লিখিস, ঠিক আছে? কারণ তুই তো দেখতেছিস সব সুন্দর করে লিখে দিচ্ছি আমি। কারণ এগুলো সুন্দর করে লেখা না থাকলে তখন তুই হারাই যাবে, আমি কি বলছি না বলছি এগুলো সব হারাই যাবে, তখন পরীক্ষার আগে কান্নাকাটি করবি, ঠিক আছে? আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো প্রথম থেকে যদি সবকিছু লিখে লিখে রাখোস তাহলে অন্তত পরীক্ষার খাতে সব বোঝানো থাকবে পরীক্ষার আগে। ওগুলো পড়ে গেলে তুই, আমি আমার নোট খাতা পড়ে গেলে তুই পরীক্ষায় এনাফ, ঠিক আছে? তাও আমি বলবো যে আমার পড়ানোর পর আমি তো সব বুঝাই দিব, সব প্র্যাকটিস করাই দিব, তাও তুই যত পারিস প্র্যাকটিস করবি, ঠিক আছে? টেস্ট পেপার ওগুলো প্র্যাকটিস করবি, কারণ প্র্যাকটিস করা তো তোর দায়িত্ব, ঠিক আছে? আমি তো তোকে বুঝাই দিব, সবকিছু বুঝাই দিব, মোটামুটি আমার দিক থেকে সবকিছু যা প্র্যাকটিস করানো দরকার ওগুলো প্র্যাকটিস করে দিব, ঠিক আছে? হুম। আচ্ছা, তারপর হচ্ছে রাদারফোর্ডের আলফা কোণা বিচ্ছুরণ পরীক্ষা। আচ্ছা, রাদারফোর্ড পরমাণু মডেল, তার মানে থমসন পরমাণু মডেলটা নিশ্চয়ই সঠিক ছিল না, কিন্তু থমসন পরমাণু মডেল থেকে আমরা কিছু ক্লু জানতে পারছি যে পরমাণুর আকারটা কেমন, আর পরমাণুর ভিতর যে অন্তত ইলেকট্রন থাকে এটা জানতে পারছি। তো এই দুইটা ক্লু নিয়ে আবার রাদারফোর্ড এটাকে আপডেট করে আরেকটা মডেল প্রস্তাব করছে 1911 সালে। কিন্তু 1911 সালে প্রস্তাব করার আগে, রাদারফোর্ড পরমাণু মডেলটা দেওয়ার আগে মানে প্রস্তাব করার আগে, এটা প্রস্তাব করার আগে একটা পরীক্ষা করছে, ঠিক আছে? এই পরীক্ষাটার নাম হচ্ছে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। পরীক্ষাটার নাম কি? রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই পরীক্ষাটা করার পর, এই 2 বছর পর, মানে প্রথম পরীক্ষাটা করছে, ঠিক আছে? পরীক্ষাটা করে ওটা নিয়ে অ্যানালাইসিস করছে 2 বছর ধরে। এই 2 বছর অ্যানালাইসিস করার পর 1911 সালে, তার মানে কি করছে, ফাইনালি একটা পরমাণু মডেল দাঁড় করাইছে, ঠিক আছে? তার মানে রাদারফোর্ড আগে কি করছে, একটা পরীক্ষা করে দেখছে। পরীক্ষাটা কত সালে করছে, যেহেতু 2 বছর আগে, তার মানে 1909 সালে, ঠিক আছে? তাহলে কি হবে, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তাহলে আমাদেরকে আগে জানতে হবে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা কি, ঠিক আছে? রাদারফোর্ডের রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আলফা কণা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, ঠিক আছে? তাহলে আমাদেরকে অবশ্যই আগে এই পরীক্ষাটা কি ছিল এটা জানতে হবে না, মানে পরীক্ষাটা কিভাবে করছে। হুম। ওকে, তাহলে এই পরীক্ষাটা কি ছিল, পরীক্ষার কাজ কি ছিল, এগুলো আমরা একটু পড়ালেখা করি তাহলে। প্রথম কথা হচ্ছে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা কত সালে হয়েছে? এটা হচ্ছে 1909 সালে, ঠিক আছে? কত সালে হয়েছে? 1909 সালে, উনিশশো 1909 সালে, ওকে? আচ্ছা, কে কে করছে এই পরীক্ষাটা, কে কে করছে, ঠিক আছে? পরীক্ষক কে ছিল? পরীক্ষক হচ্ছে এই পরীক্ষাগুলো কে কে করছে, বা এই পরীক্ষাটাতে কে কে হেল্প করছে, ঠিক আছে? তাহলে এটা পরীক্ষা লিখে বলছি, এটা পরীক্ষক হবে। পরীক্ষক কারা ছিল? ওকে, পরীক্ষক কে কে ছিল? রাদারফোর্ডের নির্দেশে তার 2 জন সহযোগী ছিল। কয়জন সহযোগী ছিল? দুজন। 2 জন। রাদারফোর্ডের নির্দেশে রাদারফোর্ডের নির্দেশে রাদারফোর্ডের নির্দেশে নির্দেশে 2 জন সহযোগী, 2 জন সহযোগী, গাইয়ার ও মার্সডেন, গাইগার গাইগার ও মার্সডেন,
মার্সডেন 1909 সালে এই পরীক্ষাটি সম্পাদন করেছেন। ঠিক আছে, 1909 সালে এই পরীক্ষাটি সম্পাদন করেন। এই পরীক্ষাটি সম্পাদন করেন। সম্পাদন করেন। ওকে, পরীক্ষাটা কিন্তু রাদারফোর্ড করে নাই, পরীক্ষাটা কি করছে, তার দুজন সহযোগী করছে, গাইগার ও মার্সডেন। ঠিক আছে, কিন্তু কার নির্দেশে করছে? রাদারফোর্ডের নির্দেশে করছে, মানে রাদারফোর্ড যেভাবে যেভাবে করতে বলছে ওভাবে ওরা করছে। তো সেই জন্য এটাকে বলা হয় রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। ঠিক আছে, একটু বুঝছস কিনা? হ্যাঁ। আচ্ছা, পরীক্ষাটার নাম কি? রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তার মানে আলফা কণাটা কি, এটা নিয়ে একটু জানতে হবে না আমাদের? হুম, তাহলে আলফা কণাটা কি? হোয়াট ইজ আলফা কণা? আলফা কণা, আলফা কণাটা কি? আলফা কণা হচ্ছে যে, আলফা কণাকে এভাবে লেখে, আলফাকে এভাবে লেখে, এটা তো জানোস, সাংকেতিক চিহ্ন। yes, ওকে, তাহলে আলফা কণা ইজ ইকুয়াল হিলিয়াম। হিলিয়াম পরমাণু চিনস না? হুম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, পজিশন তো একটু একটু পারস মনে হয়। একটু বেশি না। হুম, আমি হিলিয়াম পরমাণুটা কিন্তু চিনস, মানে নাম তো আগে শুনছস নাকি? হ্যাঁ, শুনছি, অতটুকু ধারণা আছে। আচ্ছা, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2 না? হাইড্রোজেন, হিলিয়াম পজিশন থেকে আমরা জানতে পারি যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। হুম, পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়? প্রোটন সংখ্যা বোঝায়। ঠিক আছে, আর প্রোটন কোথায় থাকে? একটা পরমাণু কেন্দ্রে থাকে না? প্রোটন কেন্দ্রে থাকে না? এই যে এই জায়গায় প্রোটন থাকে না? হ্যাঁ, আর ইলেকট্রন থাকে কি? কক্ষপথ গুলাতে ইলেকট্রন থাকে, তাই তো? হুম, তার মানে ইলেকট্রন চাইলে আদান প্রদান হইতে পারে, কিন্তু কখন প্রোটন আদান প্রদান হইতে পারবে? না, কারণ প্রোটন তো কেন্দ্রে থাকে, প্রোটনের ঘর ওখানে, ঘর থেকে প্রোটন জীবন আর ঘর থেকে বের হবে না। ঠিক আছে, ওইটার ঘর এটাই, কেন্দ্রে। আদান প্রদান হবে কি? যাতায়াত করবে ইলেকট্রন, ইলেকট্রন হয় আসতে পারে যেতে পারে, তাই তো? হ্যাঁ, ওকে, তার মানে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়? প্রোটন সংখ্যা। আর প্রোটন সংখ্যাকে আমরা এভাবে 2 নিচে নিচে এভাবে লিখি, নিচের কর্নারে। ঠিক আছে, পারমাণবিক সংখ্যাটা। আর এখন কথা হচ্ছে যে, আমরা কি জানি পরমাণুতে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তাই না? হুম, তার মানে নিশ্চয় ইলেকট্রনও 2টা হিলিয়ামের। হুম, কিন্তু আলফা কণা যেহেতু বলছে, আলফা কণা মানে কি? 2টা ইলেকট্রন যখন ছেড়ে দিবে হিলিয়াম পরমাণুটা, 2টা ইলেকট্রন ছেড়ে দিলে এখন হিলিয়ামের 2 প্লাস হয়ে যাবে না? কারণ 2টা পজিটিভ চার্জ বেশি আছে। হুম, একটু বুঝছস কিনা? হ্যাঁ। দাদা, রাধা ফুল করে আজকের জন্য ছুটি নিয়ে নেবো কেমন? বুঝিনি আমি, আবার বল। মানে এটা করে তারপরে একটু ছুটি লাগবে আর কি। মানে এটা করে ছুটি দিব কিনা? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আজকে হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল পর্যন্ত। ঠিক আছে। আমার তো টাইম দেখছি মাত্র 38 মিনিট পড়াইছি, কি বলস? মিনিমাম 2 ঘন্টা তো পড়াই আমি, তাহলে শেষ হবে না। ঠিক আছে, না, আমার একটু বাইরে যেতে হবে তো তাই। আচ্ছা, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমি বেশি পড়াবো না, রাদারফোর্ড পরমাণু মডেল পর্যন্ত পড়াবো। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, তুই পড়ায় মন দিচ্ছস তো এমনি, নাকি বাইরে যাওয়ার ধান্দায় আছোস? হ্যাঁ, পড়ায় মন মন দিচ্ছস, এতক্ষণ যা পড়াইছি এটা বুঝছস তো, নাকি বাইরে যাওয়ার ঘুরতেছে মাথার ভিতর? না, আমাকে অনুভব করে দিলে আমি বাইরে যাবো যে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে 2 প্লাস কেন লিখছি এটা বুঝছস? হ্যাঁ, কেন লিখছি দেখে বলতো? ইলেকট্রন সংখ্যা। 2টা ইলেকট্রন ছেড়ে দিছে। ঠিক আছে, 2টা ইলেকট্রন ছেড়ে দিলে, হ্যাঁ, আমি যদি একদম চিত্রটা আঁকি সুন্দর করে, দাঁড়া একটু একটু সুন্দর করে চিত্রটা আঁকি, একদম হিলিয়ামের চিত্রটা আঁকি, কারণ বেসিক জিনিস ঠিক থাকতে হবে, বেসিক ঠিক থাকলে তো পড়া আগাইতে পারবি। ঠিক আছে, এই দেখ, হিলিয়ামের পরমাণু যদি আঁকি, ওর 2টা প্রোটন না? এই যে 2টা প্রোটন যেটা কেন্দ্রে আছে, তাই তো? হুম, আর ইলেকট্রন আছে কয়টা? 2টা, তাই না? হ্যাঁ, এখন ইলেকট্রন যদি চলে যায় অন্য ইলেকট্রন গুলো যদি ছেড়ে দেয়, এখন পরমাণুটা দেখতে কেমন হবে? ইলেকট্রন তো নাই, কিন্তু প্রোটন তো প্রোটনের জায়গায় থাকবে, 2 প্লাস না? হুম, তার মানে এখন 2টা পজিটিভ চার্জ বেশি আছে না?
এই পরমাণুটাতে, সেজন্য এটাকে লাগে হিলিয়াম 2+, মানে পজিটিভ চার্জ দুইটা বেশি আছে, মানে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে। বুঝতে পারছি আমি? একদম শিওর কিনা? গলার মধ্যে কনফিডেন্স পাচ্ছি না আমি। হ্যাঁ শিওর। ওকে, তাহলে আলফা কণা কি? হিলিয়াম 2+, ঠিক আছে? তো এটা কিন্তু পরীক্ষায় আসে মাস্ট। আলফা কণা কি, এটা গঠন কেমন, এটা নিয়ে আসবে। তার মানে আমরা যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি, হিলিয়ামের দুইটা পরমাণু আছে, দুইটা ইলেকট্রন আছে, তাহলে 1s2 হবে, ঠিক আছে? কিন্তু আমি যদি আলফা কণার ইলেকট্রন বিন্যাস দেখি, মানে হিলিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে ইলেকট্রন বিন্যাসটা এমন হবে না 1s0, কারণ কোনো ইলেকট্রন নাই, ঠিক আছে? এখানে প্রোটন আছে, প্রোটন সংখ্যা হচ্ছে যে কয়টা? দুইটা। আর ইলেকট্রন সংখ্যা কয়টা? দুইটা। কিন্তু এখানে প্রোটন সংখ্যা, মানে আলফা কণাতে প্রোটন সংখ্যা দুইটা ঠিকই আছে, কিন্তু ইলেকট্রন শূন্যটা, কারণ দুইটাই ছেড়ে দিছে। বুঝতে পারছি কিনা বলতো একটু? হ্যাঁ। তাহলে পরীক্ষা এটাও আসে যে মানে আলফা কণা কাকে বলে, ঠিক আছে? সংজ্ঞা আসে। তো সংজ্ঞাটা কিভাবে লিখবি? সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, ইলেকট্রন বিহীন হিলিয়াম নিউক্লিয়াসকে। এই যে হিলিয়ামের দুইটা ইলেকট্রন ছিল, দুইটাই ছেড়ে দিছে, তার মানে এখন কোনো ইলেকট্রনই নেই হিলিয়াম পরমাণুটাতে, তাই না? তাহলে এটাকে বলা যায় না যে ইলেকট্রন বিহীন হিলিয়াম নিউক্লিয়াসকে, হিলিয়াম পরমাণু কেন বলিনি, এটা বুঝাচ্ছি। হিলিয়াম নিউক্লিয়াসকে আচ্ছা, দুইটা ইলেকট্রন যখন নাই তখন ওরা আছে কি? শুধু নিউক্লিয়াস আছে না? শুধু নিউক্লিয়াসই তো আছে, আর কিছু আছে ওর মধ্যে? এই যে শুধু নিউক্লিয়াসের ভিতর যে এই যে মাঝখানে কেন্দ্রটাকে কি বলে? নিউক্লিয়াস বলে। এই যে নিউক্লিয়াসের ভিতর দুইটা পজিটিভ চার্জ আছে, আর ওভারঅল আর কিছু আছে এর ভিতরে? আর কিছু নেই। তাহলে এটা পরমাণু, এটা তো আর পরমাণু নাই, ইলেকট্রন গুলো যখন ছেড়ে দিচ্ছে, এটা এখন কি হয়েছে? নিউক্লিয়াস হয়ে গেছে। তো ইলেকট্রন বিহীন হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। তাহলে সংজ্ঞাটা বুঝতে পারছি কিনা বলতো? আলফা কণা বলে। তো এটার আরো একটা সংখ্যা আছে, এটা দেখতো, যেহেতু দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, এখন দুইটা পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে না এখানে, কারণ দুইটা পজিটিভ চার্জ এখন বাদ দিয়ে আছে। আগে তো দুইটা পজিটিভ চার্জ ছিল, দুইটা নেগেটিভ চার্জ ছিল। পজিটিভ চার্জকে নেগেটিভ চার্জ কি করতেছিল? নিউট্রালাইজ করে রাখতেছিল। কিন্তু এখন নিউট্রালাইজ করার জন্য কি কেউ আছে? ইলেকট্রন যেহেতু চলে গেছে, কেউ নেই। তাহলে এখন দুইটা পজিটিভ চার্জ এখানে বেশি আছে হিলিয়ামটাতে। এটাকে বলা হয় দ্বিধনাত্মক। এটাকে কি বলা হয়? দ্বিধনাত্মক। দ্বিধনাত্মক মানে দুইটা ধনাত্মক, ঠিক আছে? ধনাত্মক চার্জ। তো আরেকটা সংজ্ঞা বলা যায়, দ্বিধনাত্মক হিলিয়াম আয়নকে আলফা কণা বলে। দ্বিধনাত্মক হিলিয়াম আয়নকে আলফা কণা বলে। আলফা কণা বলে। বুঝতে পারছি কিনা? তারপর হচ্ছে আর কিছু ক্লু লাগবে, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। আলফা কণা ইলেকট্রনের অপেক্ষা প্রায় 7000 গুণ ভারী। ইলেকট্রন থেকে আলফা কণা কত গুণ ভারী? আলফা কণা ইলেকট্রন অপেক্ষা প্রায় 7000 গুণ ভারী। ইলেকট্রন অপেক্ষা প্রায় 7000 গুণ ভারী। ইলেকট্রন অপেক্ষা বলতে কি বোঝায়? একটা ইলেকট্রনের থেকে একটা আলফা কণা 7000 গুণ বেশি ভারী, ঠিক কিনা? অপেক্ষা প্রায় 7000 গুণ ভারী, ঠিক আছে? তারপর আমি যদি আরেকটা এমসিকিউর জন্য ক্লু দিয়ে দিই, আলফা কণার ভরটা কত? এটা এমসিকিউতে আসে। আলফা কণার ভর কত? আলফা কণার ভর হচ্ছে যে 6.694 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। 10 ইনভার্স 27 কেজি। বুঝতে পারছি? একদম ক্লিয়ার কিনা? আচ্ছা, এগুলো কেন জেনে নিছি? আলফা কণা সম্পর্কে কেন জেনে নিছি? কারণ আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা কি ছিল, এটাই জানা, তাই না? তো এটা জানার জন্য হচ্ছে আগে আমরা আলফা কণা কি সেটা জেনে নিছি। এখন হচ্ছে আমরা যাব বিচ্ছুরণ পরীক্ষাটাতে, ঠিক আছে? মানে পরীক্ষাটা কেমন ছিল, এটা জানার আগে আমাদেরকে আগে জানতে হবে যে
পরীক্ষাটাতে ইউজ হয়েছে কি কি, মানে কি কি ব্যবহার করছে রাদারফোর্ড। রাদারফোর্ড ইউজ করে নাই, রাদারফোর্ডের নির্দেশে গাইগার আর মার্সডেন ইউজ করছে আর কি পরীক্ষাটা, ঠিক আছে। তো আমরা লিখতে পারি যে বিচ্ছুরণ পরীক্ষায় ব্যবহৃত উপকরণ, বিচ্ছুরণ পরীক্ষায়, বিচ্ছুরণ পরীক্ষায়, পরীক্ষায় ব্যবহৃত উপকরণ, ব্যবহৃত উপকরণ, বিচ্ছুরণ পরীক্ষায় ব্যবহৃত উপকরণ। আমি ওকে, মোট কয়টা উপকরণ ইউজ করছে জানো? 4টে উপকরণ। কয়টা উপকরণ? 4টে উপকরণ। 4টা। এক, আমি যদি আগে লাল কালি দিয়ে লিখে রাখি, এগুলো 2, আর হচ্ছে কত 3 4, 3 4টে এখানে লিখি 3 আর 4, 4টা উপকরণ ইউজ করছে। এই 4টা উপকরণ কি কি? প্রথম উপকরণ হচ্ছে যে একটা স্বর্ণপাত, ঠিক আছে, স্বর্ণপাত ইউজ করছে। স্বর্ণপাতটার পুরুত্ব হচ্ছে যে 6 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার ইনভার্স 7, ঠিক আছে, 10 ইনভার্স 7 মিটার পুরু পুরু স্বর্ণপাত ইউজ করছে, ঠিক আছে। একটা স্বর্ণপাত ইউজ করছে। কেন স্বর্ণপাত ইউজ করছে, কেন এত পুরুত্বের স্বর্ণপাত ইউজ করছে, এগুলো সব বুঝাই দিব, ঠিক আছে। স্বর্ণপাতই কেন বা ইউজ করছে, অন্য কিছু ইউজ করলে কি হতো, ঠিক আছে। ওকে, পুরু স্বর্ণপাত। তারপর হচ্ছে কি তেজস্ক্রিয় পলোনিয়াম, কি ইউজ করছে, তেজস্ক্রিয় পলোনিয়াম, তেজস্ক্রিয়, তেজস্ক্রিয় বানানটা লিখছি একটু সুন্দর করে লিখে, তেজস্ক্রিয় পলোনিয়াম। পলোনিয়াম হচ্ছে একটা মৌলের নাম, একটা কিসের নাম, মৌলের। পোলোনিয়াম, ঠিক আছে। পোলোনিয়াম পিও, এটার সঙ্গে হচ্ছে পিও। আমি জানি বইতে বেরিলিয়াম দেওয়া আছে, ঠিক আছে, এটা ভুল। পোলোনিয়াম, ঠিক আছে, এটা হবে কি পোলোনিয়াম হতে নির্গত, হতে নির্গত 7.68 মেগা ইলেকট্রন ভোল্ট, 7.68 মেগা ইলেকট্রন ভোল্ট বিশিষ্ট মেগা ইলেকট্রন ভোল্ট গতিশক্তি বিশিষ্ট, গতিশক্তি বিশিষ্ট, গতিশক্তি বিশিষ্ট আলফা কণা, ঠিক আছে। কি কণা? আলফা কণা। সেই জন্য এটার নাম আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আচ্ছা, তেজস্ক্রিয় মৌল বলতে কি বোঝায়? তেজস্ক্রিয় মৌল বলতে এটা তো পোলোনিয়াম, পোলোনিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল মানে কি, এখান থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, অনবরত তেজস্ক্রিয় রশ্মি নির্গত হতে থাকে। কি নির্গত হতে থাকে? অনবরত তেজস্ক্রিয় রশ্মি নির্গত হতে থাকে। সেজন্য এসব মৌলকে কি বলা হয়? তেজস্ক্রিয় মৌল বলা হয়। বুঝতে পারছি আমি? হুম। এই যে তেজস্ক্রিয় মৌল বলা হয়। এখন তেজস্ক্রিয় মৌলের মধ্যে এই যে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় না, এগুলো কি? এগুলো হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। এগুলো কি? তেজস্ক্রিয় রশ্মি। রশ্মি। এই তেজস্ক্রিয় রশ্মির মধ্যে 3টা কণা পাওয়া যায়। এই তেজস্ক্রিয় রশ্মির মধ্যে 3টা কণা পাওয়া যায়, কণা পাওয়া যায়। এই 3টা কণা কি কি? 1 আলফা কণা, 2 বিটা কণা, 3 বলতে কি হতে পারে? গামা কণা, ঠিক আছে, গামা কণা। তো এখান থেকে যে তেজস্ক্রিয় রশ্মিগুলোতে শুধু আলফা কণা আছে, এই তেজস্ক্রিয় রশ্মিগুলা কি আমরা ইউজ করব, ঠিক আছে। এখানে পলোনিয়াম কি? পলোনিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় মৌল। বুঝতে পারছি কিনা বলতে একটু? ওকে। আর 3 নাম্বার হচ্ছে জিঙ্ক সালফেটের পদ্মা ইউজ করছে। কেন জিঙ্ক সালফেটের পদ্মা ইউজ করছে এটা বলবো আমরা। জিঙ্ক সালফেটের পদ্মা ইউজ করছে, এটা কিন্তু প্রশ্নে আসবে, সৃজনশীলে পায় আসে যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় জিঙ্ক সালফেট পদ্মা কেন ইউজ করা হয়েছে, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস আমি সবই বলবো। আরেকটা জিনিস হচ্ছে লেড ব্লক। আরেকটা জিনিস কি? লেড ব্লক ইউজ করা হয়েছে। লেডের সংকেত কি? লেডের সংকেত হচ্ছে পিবি, ঠিক আছে। লেডের সংকেত হচ্ছে পিবি, লেড ব্লক ইউজ করা হয়েছে, লেড ব্লক ইউজ করা হয়েছে।
তার মানে কি কি জিনিস ইউজ করা হয়েছে এটা কি ক্লিয়ার কিনা বলতে একটু আমাকে কষ্ট করে। হ্যাঁ আচ্ছা 7.68 মেগা ইলেকট্রন ভোল্ট গতিশক্তি বিশিষ্ট, মানে তেজস্ক্রিয় রশ্মিগুলা এই গতিশক্তিতে আঘাত করবে, ঠিক আছে, এই গতিশক্তিতে যাবে আর কি। এটা একটা মান, গতিশক্তির মান 7.68 মেগা ইলেকট্রন ভোল্ট, অনেক স্পিড। মেগা ইলেকট্রন ভোল্ট মানে এগুলো প্রচুর স্পিড, তো তোর হাতে গেলে হাতিটা প্যাক করে চলে যাবে দুম করে, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা পরীক্ষাটা দেখব, পরীক্ষাটা কেমন ছিল। প্রথমত স্বর্ণপাত নিছে, মনে আছে 1 নাম্বার কি বলছিলাম, স্বর্ণপাত নিছে না, শেপ কই গেল, এই যে এটা একটা স্বর্ণপাত, ঠিক আছে, কথার কথা ধর আর কি। এটা একটা কি, এটা একটা কি, ধন্যবাদ। স্বর্ণপাত। ওকে, ভালো কথা। এই স্বর্ণপাতটা কত সেন্টিমিটার পুরু বলছো, ও বলছে স্বর্ণপাতটা হচ্ছে 6 × 10⁻⁷ মিটার পুরু। পুরু পুরু মানে কি, ও মোটাই কেমন, পুরুত্বটা কেমন, পুরুত্ব মানে তো বুঝোস, মানে চিকন, কতটুকু চিকন বা মোটা, ঠিক আছে। মাত্র 6 × 10⁻⁷ মিটার পুরু, মানে এটা অনেক চিকন, এটা অনেক চিকন। 6 × কত, 6 × 10⁻⁷ মিটার পুরু স্বর্ণপাত, 7 মিটার পুরু স্বর্ণ, সরি স্বর্ণ মানে কি লিখছি আমি, স্বর্ণপাত, ঠিক আছে। এই স্বর্ণপাতের মধ্যে অসংখ্য পরমাণু বিদ্যমান, কারণ একটা স্বর্ণ অসংখ্য পরমাণু দিয়ে গঠিত না, একটা পদার্থ তো অসংখ্য পরমাণু দিয়ে গঠিত, তার মানে এই সঙ্গে কি আছে, এই স্বর্ণপাতটাতে অসংখ্য পরমাণু আছে, অসংখ্য পরমাণু বিদ্যমান, ঠিক আছে। ওকে, এই অসংখ্য পরমাণু থেকে, এই অসংখ্য পরমাণু থেকে আমরা একটা পরমাণু নিব, কয়টা পরমাণু নিব, একটা। একটা পরমাণু নিব, কারণ আমাদের একটা পরমাণু গঠন স্ট্রাকচার জানতে হবে না, তো আমরা কি এতগুলো পরমাণু দিয়ে কাজ করব, করব না, ঠিক না। হুম, তাহলে একটা পরমাণু নিব, একটা পরমাণু আমরা এখানে নিব, ঠিক আছে। তাহলে একটা পরমাণু দেখতে এখন কেমন হবে, একটা পরমাণু দেখতে, এটা একটা পরমাণু না, পরমাণু দেখতে গোল, এটা তো কে বলে দিছে, এটা তো থমসনই বলে দিছে না, পরমাণু দেখতে গোল, হ্যাঁ তার মানে একটা পরমাণু নিলাম। কারো কোনো আপত্তি আছে? না। ওকে, আচ্ছা, একটা পরমাণু কেন নিয়েছি, কারণ আমাদের একটা পরমাণু স্ট্রাকচার জানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে স্বর্ণপাত কেন নিছি, স্বর্ণপাত এই কারণে নিছি, আচ্ছা তুই কি বাজারের মধ্যে কখনো একটা পরমাণু পাবি, মানে তুই যদি বাজারে কি বলস ভাই আমার একটা পরমাণু দেন, তো তোরে জুতা মারবে, মারবে না, হ্যাঁ কারণ পরমাণু কি বাজারে পাওয়া যায়, পরমাণু তো অনেক ছোট একটা জিনিস, অনেক ছোট, এগুলো তো খালি চোখে দেখা যাবে না। তার মানে এখন আমরা এটা জানি যে সব পদার্থই পরমাণু দিয়ে গঠিত, ঠিক না, তার মানে হুম, স্বর্ণপাতও অবশ্যই পরমাণু দিয়ে গঠিত হবে। হুম, এখন তাহলে স্বর্ণপাতটা কেন নিছি, আরেক পদার্থ থেকে তো পরমাণু নিতে পারতাম, আরেক পদার্থ থেকে এই কারণে পরমাণু নিই নেই, কারণ স্বর্ণপাতের মধ্যে যে পরমাণু গুলো পাওয়া যায় এগুলো একদম ফ্রেশ, ঠিক আছে, একদম কোনো ঝামেলাবিহীন, বুঝতে পারছি। হুম, স্বর্ণের মধ্যে, কারণ স্বর্ণ একদম, স্বর্ণের দাম অনেক বেশি না, কারণ কেন স্বর্ণের পরমাণু গুলা এগুলো অন্যরকম, মানে এগুলো একদম ঝামেলাবিহীন, কোনো ঝামেলা নেই পরমাণুর মধ্যে, ঠিক আছে। চিকন কেন নিছি, 6 × 10⁻⁷ মিটার চিকন কেন নিছি, কারণ এত চিকন নিছি বলে আমরা একটা পরমাণুকে আলাদা করতে পারছি, এত চিকন না নিলে পারতাম না, যত মোটা হবে পরমাণু সংখ্যা তত বাড়বে না। হুম, হ্যালো, হ্যাঁ কি বলছিস শুনছস, হ্যাঁ দাদা। চিকন কেন নিছি, কারণ চিকন নিলে আমরা যাতে সহজে একটা পরমাণু আলাদা করতে পারি স্বর্ণপাত থেকে, ঠিক আছে, পরীক্ষা নিরীক্ষা করে, ঠিক আছে। এই যে একটা পরমাণু আলাদা করছে, এই পরমাণুটা আলাদা করার জন্য কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে, কারণ একটা পরমাণু আলাদা করা তো সহজ ব্যাপার না, এটা অনেক ছোট জিনিস, ঠিক আছে, একটি পরমাণু আলাদা করছে, তো আলাদা করছে কেন, সেই জন্য স্বর্ণপাত ইউজ করা হয়েছে, তার মানে স্বর্ণপাত কেন ইউজ করা হয়েছে বুঝাতে পারছি। কই আনসার দিচ্ছিস না কেন, কই, হ্যাঁ দাদা শুনতেছি। স্বর্ণপাত কেন ইউজ করছে বুঝাতে পারছি কিনা বল। Yes.
আচ্ছা, কেন চিকন স্বর্ণপাত ইউজ করছি এটা বুঝতে পারছি আশা করি। হ্যাঁ আচ্ছা, এখন হচ্ছে আমরা পরীক্ষাটা দেখবো। স্বর্ণপাত কেন ইউজ করা হয়েছে এটা একটু নর্মালি বলে না, প্রশ্নে কখনো বলবেন, এটা বইয়ে লেখা নেই, এটা আমি তোকে বলছি যে, ঠিক আছে, যাতে একদম বেসিক ক্লিয়ার থাকে সব। এখন হচ্ছে একটা একটা জিঙ্কের পর্দাটা বুঝিনি আমি, বল আবার বল। জিঙ্কের পর্দাটা ইউজ করছে কেন? বুঝিনি, আবার বলতো। জিঙ্কের পর্দাটা আচ্ছা, জিঙ্কের পর্দাটা, হ্যাঁ জিঙ্কের পর্দা আসতেছে, আমি সবগুলাই বলবো, ঠিক আছে। এখন আমরা একটা তেরস্ক্রিয় মৌল ইউজ করবো বলছি না, তেরস্ক্রিয় হ্যাঁ মৌল পোলোনিয়াম। এটা কেমন? আর আরেকটা বলছি কি, ব্লক ইউজ করবো, লেড ব্লক, মনে আছে 4 নম্বর পয়েন্ট কি ছিল, লেড ব্লক ইউজ করবো, ঠিক আছে। তাহলে লেড ব্লক কেন ইউজ করতেছি এটাও বলবো। আর এটা হচ্ছে লেড ব্লক, এটা কি, এটা হচ্ছে লেড ব্লক, আমি এটা লেড ব্লক আঁকতেছি। লেড ব্লক হচ্ছে একটা গুলির মতন আর কি, ঠিক আছে, দেখবি একটা গুলির মতন, দেখ, এখন আমি গুলি আঁকবো একটা, দেখ তো গুলির মতন কিনা, ঠিক আছে। এই লোড, এই লেড ব্লকের ভিতরে আছে কি, পোলোনিয়াম, এই লেড ব্লকের ভিতর কি আছে, পোলোনিয়াম। পোলোনিয়াম। পোলোনিয়াম কি একটা তেজস্ক্রিয় মৌল না? হ্যাঁ এটা যদি পোলোনিয়াম মৌল থাকে, তার মানে এখান থেকে অনবরত তেজস্ক্রিয় মৌল বের হচ্ছে, তার চারপাশ থেকে তেজস্ক্রিয় রশ্মি বের হচ্ছে, হুম, তেজস্ক্রিয় রশ্মি বের হচ্ছে। এই তেজস্ক্রিয় রশ্মিগুলো ক্ষতিকর না? এগুলো যদি বের হইতে না পারে, সেজন্য এটা কিসের ভিতর রাখবো, একটা লেড ব্লকের ভিতর রাখবো, ঠিক আছে। এই যে বের হইতে পারতেছে না, শুধু অনলি ওই জায়গা থেকে বের হইতে পারবে যে জায়গাটা আমরা ফাঁক রাখছি, তাই না? এই যে এই জায়গাগুলো হ্যাঁ থেকে, এই যে এই জায়গা থেকে অনেকগুলো তেজস্ক্রিয় রশ্মি বের হচ্ছে, অনেকগুলো, এটা তো আমি একে দেখাইতে পারবো না, অসংখ্য তেজস্ক্রিয় রশ্মি এই জায়গাটা থেকে বের হচ্ছে, শুধু ওই দিকে টার্গেট করে, ঠিক আছে। একটু বুঝাতে পারছি কিনা? yes, এখন কথা হচ্ছে যে এই তেজস্ক্রিয় রশ্মির মধ্যে কি থাকবে, এই তেজস্ক্রিয় রশ্মি থেকে অবশ্যই আলফা কণা বের হচ্ছে, এগুলো থেকে কি বের হচ্ছে, আলফা কণা বের হচ্ছে, আলফা কণা। তাই না? হ্যাঁ আলফা কণা, কারণ আমরা ওই ধরনের তেজস্ক্রিয় রশ্মিগুলো ফেলবো যেগুলোতে আলফা কণা আছে অনলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে তেজস্ক্রিয় রশ্মি বলতেছে। এখন কথা হচ্ছে আমরা পিছনে একটা পর্দা দিই, কিসের পর্দা দিই দেখি বলতো, এই পিছনে একটা পর্দা ফেলছি, ঠিক আছে, এই যে পর্দা, দেখছস, হ্যাঁ এটা কিসের পর্দা বলছিলাম একটু আগে, জিঙ্ক সালফাইডের পর্দা, ঠিক না? হ্যাঁ তার মানে এই পর্দার মধ্যে থাকবে কি, জিঙ্ক সালফাইডের আবরণ থাকবে। জিঙ্ক সালফাইডের যদি আর পর্দা হয় না, পর্দাটার উপর আমরা কি মিশাবো, জিঙ্ক সালফাইডের আবরণ মিশাবো, এই যে জিঙ্ক সালফাইডের আবরণ মিশাচ্ছি, দেখছস, এই যে জিঙ্ক সালফাইডের আবরণ মিশাচ্ছি, সব সব বুঝছস কিনা বলতো আমাকে একটু। হ্যাঁ জিঙ্ক সালফেটের আবরণ, একদম পরীক্ষাটা তোর চোখের সামনে দেখাচ্ছি পরীক্ষাটা কিভাবে ছিল, ঠিক আছে। জিঙ্ক সালফেটের, এটা হচ্ছে জিঙ্ক সালফেটের কি, সালফেটের, সালফেট যুক্ত পর্দা, জিঙ্ক সালফেট যুক্ত পর্দা, আচ্ছা, ওকে। এখন জিঙ্ক সালফেট যুক্ত পর্দা, এটা কেন জিঙ্ক সালফেটের পর্দা ইউজ করছে, এখন আমি তোকে একদম দেখাচ্ছি, সব দেখাবো, কোনো কিছু বাদ যাবে না, বাদ যাবে না একটা শিশু। দেখো আলফা কোনা এই ব্লকটাকে তোর এদিকে টার্গেট করছে, এদিকে টার্গেট করে মারছে একবার, কোন দিকে টার্গেট করে মারছে, উপর দিকে টার্গেট করে মারছে, ঠিক আছে। তো উপর দিকে টার্গেট করে মারলে দেখা গেছে যে সরাসরি ব্যাট করে এখানে আঘাত করছে, সরাসরি ব্যাট করে এখানে গেছে গা, ঠিক আছে। এখান থেকে তো একটা যাবে না, এখানে অসংখ্য তেজস্ক্রিয় রশ্মি বেরিয়েছে না, অসংখ্য। হ্যাঁ আচ্ছা, আমি যদি একটু চিকন কালি দিয়ে আঁকি তাহলে কয়েকটা আঁকতে পারবো, দাঁড়া। সরাসরি ব্যাট করে এখানে গেল গা, আরো আরো গেছে, এই যে আরো গেছে, দেখছস গেছে যে এদিক দিয়ে টার্গেট করে গেছে, এগুলো সোজাসুজি ব্যাট করে চলে যাচ্ছে, ঠিক আছে, সোজাসুজি ব্যাট করে চলে গেছে, দেখতেছস, হ্যাঁ ওকে। আবার এদিক দিয়ে টার্গেট করে যেগুলো মারছে এগুলো সোজাসুজি ব্যাট করে চলে গেছে, এই যে সোজাসুজি ব্যাট করে চলে গেছে, দেখতেছস তো সব। আমি এখানে শুধু তিনটা আগে আঁকছি, তিনটা আঁকছি, কিন্তু এখানে এখানে অনেকগুলা অনেকগুলা তেজস্ক্রিয় রশ্মি গেছে গা, ঠিক আছে। মানে এগুলো তো এখন খাতায় আঁকা সম্ভব না, পারবি খাতায় আঁকতে, পারবি না। তো এখন কথা হচ্ছে জিঙ্ক সালফেটের পদ্ধতিটা ইউজ করছে কেন, জিঙ্ক সালফেটের পদ্ধতিটা এই কারণে ইউজ করছে, যদি জিঙ্ক সালফেটের পদ্ধতি ইউজ না করতো, এগুলো যে ভ্যাট করে চলে গেছে এগুলো আমরা বুঝতামই না, ভ্যাট করে চলে গিয়ে এখানে পদ্মে আঘাত করছে, পদ্মে আঘাত করার কারণে
জিঙ্ক সালফেট আবরণ ইউজ করার কারণে এখানে একটা আলো সৃষ্টি হবে। দেখছো আলো সৃষ্টি হয়েছে, যে আলো সৃষ্টি হয়েছে না? হ্যাঁ আলো সৃষ্টি হওয়ার কারণ যেখানে যেখানে যায় আঘাত করছে পর্দাটার, আলফা কণাগুলো আঘাত করছে, রশ্মিগুলো আঘাত করছে পর্দাটাকে, সেখানে সেখানে কি সৃষ্টি হয়েছে? আলো সৃষ্টি হয়েছে। এখন যদি আলোটা সৃষ্টি না হইতো আমরা কি দেখতে পারতাম যে এগুলো ভেদ করে গেছে কি যায়নি? না দেখতে পারতাম না, তাই তো? আমরা আমরা কি রশ্মির গতিপথটা সম্পর্কে জানতে পারতাম? না না। এখন জিঙ্ক সালফেট পর্দা কেন ইউজ করা হয়েছে বুঝাতে পারছি? হ্যাঁ এখানে যদি আমরা একটা কালো পর্দা রাখতাম, কালো পর্দার মধ্যে কোনো এই আলোয় সৃষ্টি হতো না, তো আলো সৃষ্টি না হলে আমরা জানতামই না যে আসলে তো রশ্মিটা গেছে কোথায়, ঠিক আছে, যেটা আমি মানছি। ওকে, এখন যেগুলো এদিক দিয়ে শুট করছে, মানে অনেকটা মাঝখান বরাবর শুট করছে যেগুলা, ওগুলা কিছু জানোস? ওগুলো আমি অন্য কালে দিয়ে আঁকি, ওগুলো কিছু আমি দেখাই। যেগুলো অনেকটা মাঝখান দিয়ে শুট করে গেছে, এই মাঝখান দিয়ে লেগে এগুলো বেঁকে গেছে, ঠিক আছে, বেঁকে গেছে, ঠিক আছে, দেখছস বেঁকে গেছে যে হ্যাঁ এই মাঝখান দিয়ে যেগুলো প্রায় মাঝখানে কাছাকাছি জায়গা লাগছে, এগুলো কি হয়েছে? এগুলো আবার বেঁকে গেছে। ওকে, আবার যেটা ডাইরেক্ট মাঝখানে লাগছে, রশ্মি যেটা ডাইরেক্ট মাঝখানে লাগছে, এটা যদি লাল কালি দিয়ে লিখি, যেটা ডাইরেক্ট মাঝখানে লাগছে, এই যে ডাইরেক্ট মাঝখানে লাগছে, এটা কি জানোস? এটা যে দিক দিয়ে গেছে এদিক দিয়ে আবার ফিরে আসছে, ঠিক আছে। ধর আমি যদি কোন কালার দিয়ে লিখি, সাদা, ওকে, এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে গেছে না, আবার এদিক দিয়ে ফিরে আসছে, বুঝতে পারছি কিনা? এদিকে গেছে ওদিকে কি আসছে হ্যাঁ, মানে এদিক দিয়ে, আমি যদি একটু তার মার্কার দিয়ে দেখাই দিই, দেখ, এদিক দিয়ে গেছে আবার এদিকেই ফিরে আসছে, হ্যাঁ ঠিক আছে, যেটা একদম বরাবর মাঝখানে লাগছে, তার রশ্মি যেগুলো মাঝখানে ফেলছে এগুলা, ঠিক আছে, আর যেগুলো সাইডে সাইডে ফেলছে এগুলো সবগুলা ব্যাক করে চলে গেছে, সবগুলা পুরো অংশ ব্যাক করে চলে গেছে। এখন এই পরীক্ষাটা করার পর, আচ্ছা এখানে আলফা কণা জিঙ্ক সালফেট পর্দা কেন ইউজ করা এটা নোট করে দিয়ে নে, এটা নোট না করলে আবার ভুলে যাবি। এটা কেন ইউজ করা হয়েছে? এটা ইউজ করা হয়েছে কারণে পর্দার কোন স্থানে আলফা কণা এসে পড়ে তা বোঝা যায়, ঠিক আছে, পর্দার কোন স্থানে, কোন স্থানে আলফা কণা এসে পড়ে, আলফা কণা এসে পড়ে তা বোঝা যায়, তা বোঝা যায়, ঠিক আছে, এটাও নোট করে দিলাম আমি। আচ্ছা, তো এই পরীক্ষাটা করার পর একটা রেজাল্ট আসছে না? রেজাল্ট, রেজাল্ট আসছে কিনা বলতো একটু কষ্ট করে। রেজাল্ট হ্যাঁ কারণ পরীক্ষাটা তো করছে কোন একটা রেজাল্ট আনার জন্যই, তাই না? তো এখন এই পরীক্ষাটা করলে যে যে রেজাল্ট গুলো আসছে, এই রেজাল্ট গুলো সঠিক কিনা একটু দেখতো, তুই নিজেই বলবি যাচাই করে। 99% আলফা কণা তাদের গতিপথ পরিবর্তন না করে, 99% আলফা কণা, আর এখানে আলফা কণা আলফা কণা লিখে দিছি, ঠিক আছে, 99% আলফা কণা তাদের গতিপথ পরিবর্তন না করে, তাদের গতিপথ পরিবর্তন না করে স্বর্ণপাত ভেদ করে সোজাসুজি চলে যায়। এটা কি মিথ্যা বলছি আমরা? না স্বর্ণপাত ভেদ করে সোজাসুজি চলে যায়, ভেদ করে সোজাসুজি চলে যায়, সোজাসুজি চলে চলে যায়। আচ্ছা, এই দেখ, এই যে পরমাণুটার মধ্যে যত ধরনের আলফা কণা আছে সবগুলো কি বেশিরভাগই 99% মানে 100টা মারলে তার মধ্যে 99টা কি ভেদ করে চলে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে কথা। মাত্র কয়েকটা আলফা কণা তাদের গতিপথ থেকে সামান্য বেঁকে গিয়ে স্বর্ণপথ ভেদ করে পথে গিয়ে আঘাত করে। মাত্র কয়েকটা, এই যে হলুদ কালার যেটা রাখছে, হলুদ কালার গুলো বেঁকে গেছে না, আলফা কণায় লেগে বেঁকে গেছে না, বেঁকে হ্যাঁ পথটা বেঁকে আঘাত করছে না, তার মানে কি মাত্র কয়েকটা, এগুলো খুব সংখ্যায় কম, মাত্র কয়েকটা, মাত্র কয়েকটা আলফা কণা, মাত্র কয়েকটা আলফা কণা, আলফা কণা তাদের গতিপথ থেকে সামান্য বেঁকে গিয়ে, তাদের
গতিপথ থেকে সামান্য বেঁকে গিয়ে গতিপথ থেকে সামান্য বেঁকে গিয়ে সামান্য বেঁকে গিয়ে পদ্মায় গিয়ে আঘাত করে, তাই তো? বেঁকে গিয়ে, আচ্ছা স্বর্ণপাত ভেদ করছে, এটা তো বলা লাগবে। স্বর্ণপাত ভেদ করে পদ্মায় গিয়ে আঘাত করে, স্বর্ণপাত ভেদ করে পদ্মায় গিয়ে আঘাত করে, পদ্মায় গিয়ে আঘাত করে। ওকে, তারপর 3 নাম্বার পয়েন্ট, প্রতি 20,000 কণার মধ্যে মাত্র একটা আলফা কণা। কয়টার মধ্যে? প্রতি 20,000 আলফা কণার মধ্যে, প্রতি 20,000 আলফা কণার মধ্যে, মানে প্রতি 20,000 কণার মধ্যে মাত্র একটি আলফা কণা, মাত্র একটি আলফা কণা, আলফা কণা কি সোজা বিপরীত দিকে ফিরে আসে, ঠিক আছে? আলফা কণা সোজা বিপরীত দিকে ফিরে আসে, সোজা বিপরীত দিকে ফিরে আসে। ওই যে লাল কালার দিয়ে যেটা দেখাইছিলাম, একদম বরাবর মাঝখানে যেটা লাগছে আর কি, দেখছস না তুই? ফিরে হ্যাঁ আসে। এটা আবার দেখাই দিই, এই যে প্রতি 20,000 কণার মধ্যে এই যে মাত্র একটা আলফা কণার চেয়ে কি সোজাসুজি লেগে আবার সোজাসুজি বিপরীত দিকে ফিরে আসে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন এগুলো হচ্ছে পরীক্ষা করে আমরা দেখতে পাচ্ছি। তো এই পরীক্ষা করে এই জিনিসগুলো যখন দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো দেখলে আমরা কি কি অ্যানালাইসিস করতে পারি? এই পরীক্ষাগুলোর এই রেজাল্ট গুলো দেখে রাদারফোর্ড পর্যবেক্ষণ করছে, মানে অ্যানালাইসিস করছে। পর্যবেক্ষণ করছে কি? পর্যবেক্ষণ পর্যবেক্ষণ বা অ্যানালাইসিস করছে। এতক্ষণ যার রেজাল্ট লিখছে, রেজাল্ট হচ্ছে কি যেগুলো পরীক্ষার মধ্যে দেখা গেছে, এটা সবাই দেখতে পাচ্ছে যে এগুলো এগুলো হয়েছে। কারণ এগুলো হওয়ার কারণে এখন আমরা তো বিজ্ঞানী না, কিন্তু রাদারফোর্ড তো বিজ্ঞানী, কিন্তু তো অ্যানালাইসিস করবে এগুলো নিয়ে, ঠিক কি না? এতে কি করছে? অ্যানালাইসিস করছে এই ঘটনাগুলো নিয়ে। তো অ্যানালাইসিস করার পর ও জানতে পারছে, যেহেতু অধিকাংশ তেজস্ক্রিয় মানে 99% তেজস্ক্রিয় রশ্মি কি ভেদ করে চলে গেছে, তাহলে আমরা এটা লিখতে পারি না যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা? হ্যাঁ পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, অধিকাংশ অধিকাংশ স্থান হ্যাঁ ফাঁকা। ওকে, দুই নাম্বার আমরা লিখতে পারি কিনা, এই যে মাত্র 20,000 মধ্যে একটা মাত্র আলফা কণা সোজাসুজি গিয়ে আবার সোজাসুজি বিপরীত দিকে ফিরে আসছে, ঠিক আছে? তার মানে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিদ্যমান। এটা কেমনে লিখতে পারি আমি তোকে বলতেছি। পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিদ্যমান, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিদ্যমান, ধনাত্মক চার্জ বিদ্যমান। কেমনে লিখতে পারছি আমরা? কারণ আচ্ছা আলফা কণা কি? আলফা কণা মানে হিলিয়াম 2+ না? হিলিয়াম 2+ না? এটা তো আলফা কণা। হিলিয়াম 2+ মানে কি? দুইটা পজিটিভ চার্জ না হিলিয়ামের? পজিটিভ চার্জ। আর পজিটিভ চার্জকে কি করে? বিকর্ষণ করে। এটা এদিকে আসলে এটাকে আবার এদিকে পাঠিয়ে দেওয়ার ট্রাই করে, তাই কি না? যদি নেগেটিভ হ্যাঁ চার্জ যদি নেগেটিভ চার্জ হইতো, যদি নেগেটিভ চার্জ হইতো, তাহলে তো পজিটিভ চার্জকে আকর্ষণ করতো, পজিটিভ চার্জকে বলতো তুই চলে আয় আমার কাছে, ঠিক কি না? কিন্তু পজিটিভ চার্জকে কি করে? বিকর্ষণ করে। আর সেই জন্যই যখন মাঝ বরাবর লাগছে, মাঝ বরাবর গিয়ে আবার বিপরীত দিকে ফিরে গেছে, কারণ ঠেলে দিছে। এই পজিটিভ চার্জ বলছে তোকে তো আমার লাগবে না, ঠিক আছে? কারণ পজিটিভকে বিকর্ষণ করে। তার মানে আমরা বলতে পারি না পরমাণু কেন্দ্রে ধনাত্মক চার্জ বিদ্যমান, কেন্দ্রটাতে ধনাত্মক চার্জ আছে, এটা বলতে পারি কিনা? হ্যাঁ ওকে, তাহলে প্রিভিয়াস পৃষ্ঠা যদি আমি তোকে দেখাই, এই জায়গা বরাবর এই যে ফিরে আসছে, এই জায়গায় অবশ্যই কি ছিল? যদি নেগেটিভ চার্জ থাকতো, তাহলে নেগেটিভ চার্জ থাকলে উল্টা এখানে গিয়ে বসে যাইতো, ঠিক না? চার্জ আলফা কণাগুলো এখানে গিয়ে বসে থাকতো। কারণ কেন? নেগেটিভ পজিটিভ চুম্বকের মতন আকর্ষণ করে, একটা একটা গায়ে লাগিয়ে থাকবে, তাহলে গায়ে লেগে থাকতো না? কিন্তু এখন কি হয়েছে?
এটার পাশ বরাবর যে ঘেঁষে গেছে, যে আলফা কণাগুলো পাশ বরাবর ঘেঁষে গেছে, এগুলো বেঁকে গেছে, আর যেটা সোজাসুজি লাগছে এটা আবার সোজাসুজি বিপরীত দিকে চলে গেছে, তাই না? পাশ বরাবর যেগুলো লাগছে এগুলো কি হলুদ কালার গুলা, এগুলো পাশ বরাবর লেগে হালকা করে বেঁকে গেছে, কারণ বিকর্ষণের কারণে। এই হলুদ গুলা পাশ বরাবর লাগছে, হালকা করে বেঁকে গেছে বিকর্ষণের কারণে। আর যেটা সোজাসুজি লাগছে এটা আবার বিপরীত দিকে ফিরে আসে। তার মানে এই মাস্ট বি এখানে ধনাত্মক চার্জ যুক্ত কিছু একটা আছে, সেই জন্য। কারণ ধনাত্মক চার্জকে বিকর্ষণ করে। ঠিক আছে? তাহলে আমরা 2 নম্বর পয়েন্টে কিভাবে লিখতে পারছি, বুঝাতে পারছি? পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিদ্যমান। ওকে। 3 নম্বর পয়েন্ট আমরা লিখতে পারি না যে পরমাণুর সমস্ত ভর একটি ছোট অংশে কেন্দ্রীভূত থাকে। হ্যাঁ, পরমাণুর সমস্ত ভর একটি ছোট অংশে কেন্দ্রীভূত থাকে। ছোট অংশে কেন্দ্রীভূত থাকে মানে কি? প্রথম কথা 99% আলফা কণা ভেদ করে চলে গেছে সোজাসুজি। তার মানে কি? পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। ঠিক আছে? তার মানে পরমাণুর যে ভরটা আছে, এই ভরটা অনলি কেন্দ্রে যেটা আছে এটার কারণে ভরটা সৃষ্টি হচ্ছে। সত্যি কিনা বল? তার মানে পরমাণুর সমস্ত ভর একটি ছোট অংশে কেন্দ্রীভূত থাকে। ছোট অংশে কি থাকে? কেন্দ্রীভূত থাকে। ওকে। অতি ক্ষুদ্র অংশে থাকা ধনাত্মক চার্জযুক্ত এই ভারী কণাটিকে বলা হয় নিউক্লিয়াস। এই যে কেন্দ্রটাকে কি বলা হয়? এই কেন্দ্রে কি আছে? ধনাত্মক চার্জিত আছে, তাই না? অতি ক্ষুদ্র অংশ। এই অতি ক্ষুদ্র অংশটা কি? এই অতি ক্ষুদ্র অংশে থাকা ধনাত্মক চার্জযুক্ত এই ভারী কণাকে ধনাত্মক চার্জযুক্ত এই ভারী কণাকে বলা হয় নিউক্লিয়াস। তার মানে ওই ছোট অংশটাকে কি বলবো? নিউক্লিয়াস বলবো, যেখানে ধনাত্মক চার্জ থাকে। মানে প্রোটনের বাসা আর কি। ধনাত্মক চার্জের বাসা হচ্ছে নিউক্লিয়াস। ধনাত্মক চার্জযুক্ত এই ভারী কণাকে বলা হয় নিউক্লিয়াস। ওকে। তারপর 4 নম্বর বলা যায় নিউক্লিয়াসের আয়তন পরমাণুর আয়তনের তুলনায় অতি নগণ্য। এটা তো আবারও ঠিক সেম ব্যাখ্যা, কারণ 99% আলফা কণা ভেদ করে চলে গেছে। তো ভেদ করে চলে গেলে কি, তার মানে নিউক্লিয়াস যেটা আছে এটা অবশ্যই পুরো পরমাণুর তুলনায় অতি একটা নগণ্য একটা জিনিস, ছোট একটা অংশ, ঠিক না? তার মানে আমরা বলতে পারি না যে নিউক্লিয়াসের আয়তন পরমাণুর আয়তনের তুলনায় অতি নগণ্য। নিউক্লিয়াসের আয়তন পরমাণুর আয়তনের তুলনায় অতি নগণ্য। পরমাণুর আয়তনের তুলনায় অতি নগণ্য। অতি নগণ্য। ওকে। তাহলে এই চারটা হচ্ছে কি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা হয়েছে। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার কারণে এই চারটা জিনিস কি অ্যানালাইসিস করতে পারছে। কে করতে পারছে? আমাদের রাদারফোর্ড সাহেব করতে পারছে, তাই তো? তার মানে এখন এই অ্যানালাইসিস গুলো করার পর এবারও ফাইনালি কি 2 বছর ধরে এই অ্যানালাইসিস গুলাই করছে। এদের কিন্তু 2 বছর লাগে গেছে, এটা কিন্তু এত ইজি লাগেনি। 1909 সালে পরীক্ষাটা করছে, 2 বছর ধরে এই চারটা জিনিস অ্যানালাইসিস করছে। এই চারটা জিনিস অ্যানালাইসিস করার পর এবার ফাইনালি ও কি করছে, 1911 সালে পরমাণু মডেলটা দিছে। তার মানে রাদারফোর্ড পরমাণু মডেলের প্রস্তাবনাটা কি ছিল এখন এটা আমরা জানবো। রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে আলটিমেটলি সে কি বলছে? রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনা, এটাকে কি বলা হয়? প্রস্তাবনা। এটাকে বলা হয় প্রস্তাবনা, মানে প্রস্তাব। ফাইনালি মডেলটা কি কি প্রস্তাব দিছে, ঠিক আছে? প্রস্তাবনা। ওকে। প্রস্তাবনা কি কি ছিল আমরা একটু দেখি। ও বলছে যে অ্যানালাইসিস করার পর 2 বছর অ্যানালাইসিস করার পর ফাইনাল যে মডেলটা দিছে, ওই মডেলে ও বলছে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জের কেন্দ্রে
অতি অল্প পরিসরে কি বলে, এটাকে কি বলা যায়, তার একটু দ্বারা পুঞ্জীভূত থাকে, যাকে নিউক্লিয়াস বলা হয়। ঠিক আছে, যেটা আমরা একটু আগে লিখছি যে কি বলছে, পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ, পরমাণুর পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ, পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ এর কেন্দ্রে, এর কেন্দ্রে এর না লিখে আমি লিখে পরমাণুর, পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ পরমাণুর কেন্দ্রে অতি অল্প পরিসরে পুঞ্জীভূত থাকে। এই লাইনটা আমি অলরেডি একবার বুঝে আসছি না, বলতো? অতি অল্প পরিসরে পুঞ্জীভূত থাকে, পুঞ্জীভূত থাকে। এই লাইনটা আমি অলরেডি একবার বুঝে আসছি কিনা বলতো? হ্যাঁ দাদা। যাকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াস বলে। ওকে, তারপর হচ্ছে কি, তুই হচ্ছে কি নিউক্লিয়াসের ব্যাসার্ধ, নিউক্লিয়াসের ব্যাসার্ধ, ও অন্তত এটা বলছে না যে নিউক্লিয়াসের আয়তন পুরো পরমাণুর তুলনায় অতি নগণ্য, কারণ ছোট একটা অংশ। ঠিক আছে, নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের ব্যাসার্ধটা কি বলছে? নিউক্লিয়াসের ব্যাসার্ধ, নিউক্লিয়াসের ব্যাসার্ধ বলছে 10⁻14 মিটার। কত? 10⁻14 মিটার। এটা কোনো কোনো বইতে 15 মিটার লেখা, তো অপশনে যেটা থাকবে সেটা লিখিস। ঠিক আছে, এটা এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি কোনো মান দেওয়া নেই, হয় 10⁻14 লেখা, নতুবা 10⁻15 মিটার লেখা, তো একটু কাছাকাছি মান আর কি। ঠিক আছে, তো এটা এটা নিয়ে কোনো আহামরি কিছু না। তারপর হচ্ছে আর বলছে পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে কি, পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে, পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে যে, ও কি বলছে, নিউক্লিয়াসের ব্যাসার্ধ পরমাণুর ব্যাসার্ধ মানে নিউক্লিয়াসের আয়তন পরমাণুর আয়তন তুলনায় অতি নগণ্য হবে, তার মানে পরমাণুর আয়তন অবশ্যই নিউক্লিয়াসের আয়তন থেকে অনেক বেশি হবে, ঠিক না? হ্যাঁ, নিউক্লিয়াসের আয়তন হচ্ছে 10⁻10 মিটার। আচ্ছা দেখি বলতো, 10⁻14 বড় নাকি 10⁻10 বড়? 10 × 10। 10⁻10 বড়। কারণ কেন বড়? 10⁻10 বলতে বোঝায় 1/10 ঠিক আছে, আর 10⁻14 বলতে কি বোঝায় 1/10⁻14। ঠিক আছে, তো 1 কে যদি 10⁻14 দিয়ে ভাগ করছে, এটা ছোট মান আসবে না 10⁻10 দিয়ে ভাগ করার থেকে? হ্যাঁ, আর এখানে নিচে 10টা, সরি 10টা বলছি, এখানে নিচে হচ্ছে 14টা 10, আর এখানে নিচে হচ্ছে 10টা 10, তো 14টা 10 দিয়ে 1 কে ভাগ করলে কম মান আসবে না, কারণ একটা 1 কে ভাগ করতেছি কয়টা দিয়ে, 10টা, সরি 14টা 10 দিয়ে ভাগ করতেছি, আর এখানে কি হচ্ছে একটা 1 কে ভাগ করতেছি আমরা 10টা 10 দিয়ে, 10 থেকে। তার মানে অবশ্যই 10⁻14 টা ছোট 10⁻10 থেকে, সরি হ্যাঁ 10⁻10 থেকে 10⁻14 হচ্ছে কি ছোট। বুঝতে পারছি? হ্যাঁ, দেখি আবার বলতো, 10⁻14 বড় নাকি 10⁻10 বড়? দেখি বল। 10 থেকে 14 বড় হবে। অবশ্যই 10⁻14 বড় হবে, কারণ 10⁻14 বলতে কি বোঝাচ্ছে, 10টা 14টা 10 গুণ হচ্ছে, আর 10⁻10 বলতে কি বোঝাচ্ছে 10টা 10 গুণ হচ্ছে, ঠিক না? হচ্ছে। যদি ইনভার্স হ্যাঁ, থাকে, ইনভার্স থাকে মানে হচ্ছে 1/10⁻14, এই 1/10 হয়ে যাওয়ার কারণে এটা উল্টে যায়, যে ইনভার্স থাকলে, ইনভার্স মানে কি, এই যে মাইনাস সাইন থাকলে। ঠিক আছে, বুঝতে পারছি কিনা একটু বলতো আমাকে, হ্যাঁ, শিওর? হুম, ওকে, তাহলে দুইটা প্রস্তাব দিল, তারপর 3 নাম্বার প্রস্তাব দিছে যে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন, 3 নাম্বার প্রস্তাব হচ্ছে যে ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন, ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রনগুলো, ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের চারপাশে কতগুলো বৃত্তাকার কক্ষপথে, এই নিউক্লিয়াসের চারপাশে, এই নিউক্লিয়াসের চারপাশে চারপাশে কতগুলো বৃত্তাকার কক্ষপথে কতগুলো
চারপাশে কতগুলো বৃত্তাকার কক্ষপথে কতগুলো বৃত্তাকার কক্ষপথে কতগুলো বৃত্তাকার কক্ষপথে সূর্যের চারপাশে গ্রহের গতির মতন ঘুরতে থাকে। সূর্যের চারপাশে গ্রহের গতির মতন ঘুরতে থাকে। সূর্যের চারপাশে চারপাশে গ্রহের গতির মতন ঘুরতে থাকে। গ্রহের গতির মতন ঘুরতে থাকে। আচ্ছা, সূর্যের চারপাশে গ্রহ ঘুরে না? হ্যাঁ তো এই যে সূর্যের চারপাশে যেমন গ্রহগুলো ঘুরতে থাকে, ঠিক ইলেকট্রন গুলাও নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে চারপাশে। ঠিক আছে, কয়েকটা কক্ষপথের উপর। তো এই যে সূর্যের গ্রহের মতো করে ঘুরতে থাকে, এই ঘুরতে থাকার কারণে এটার নাম কি দিছে? রাদারফোর্ডের সৌর মডেল। সৌর মডেল বলে না, সোলার সিস্টেম মডেল। তাহলে হ্যাঁ তাহলে সোলার সিস্টেম মডেল কেন বলা হয় বুঝাইতে পারছি কিনা বলতো? হ্যাঁ দাদা তাই এটাকে কি বলা হয়? সোলার সিস্টেম মডেল বলা হয়। যদি পরীক্ষায় আসে সোলার সিস্টেম মডেল কেন বলা হয়, পারবি কিনা আনসার করতে? হ্যাঁ দাদা পারবো। সোলার সিস্টেম মডেল বলা হয়। তারপর 4 নাম্বার সে বলছে, 4 নাম্বার বলছে যে পরমাণুর সমস্ত ভর প্রায় 99.97% এর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। এটা তো আমরা এতক্ষণ অনেকবার পড়ছি, তাই না? পরমাণুর হ্যাঁ সমস্ত ভর প্রায় 99.97% কোথায় থাকে? এর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। এর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। তারপর হচ্ছে কি 5 নাম্বার লেখ। 5 নাম্বার হচ্ছে সে বলছে পরমাণুর ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের পরিমাণ সমান। তার মানে এই যে প্লাস পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের পরিমাণ সমান থাকে, এটা প্রথম কে বলছে? রাদারফোর্ড বলছে। ঠিক আছে, পরমাণুর ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের পরিমাণ সমান, এবং ঋণাত্মক চার্জের সমান পরিমাণ সমান। তাই পরমাণু আধান নিরপেক্ষ। তাই পরমাণু কি? তড়িৎ নিরপেক্ষ। ঠিক আছে, তাই পরমাণু তড়িৎ নিরপেক্ষ। তড়িৎ নিরপেক্ষ মানে কি? কোনো চার্জ নেই আলটিমেটলি, কারণ প্লাস পজিটিভ মাইনাসকে কেটে ফেলতেছে। যতটা পজিটিভ আছে ঠিক ততটা মাইনাস আছে। ঠিক আছে, নেগেটিভ আছে। তাই পরমাণু তড়িৎ নিরপেক্ষ। তার মানে ওভারঅল আলটিমেটলি কোনো তড়িৎ থাকবে? না তাহলে পরমাণু হচ্ছে কি? তড়িৎ নিরপেক্ষ। তারপর 6 নাম্বার হচ্ছে ঘূর্ণনরত ইলেকট্রনের উপর দুই ধরনের বল কাজ করে। ঠিক আছে, ঘূর্ণনরত ইলেকট্রনের উপর দুই ধরনের বল কাজ করে। ঘূর্ণনরত ইলেকট্রনের উপর দুই ধরনের বল কাজ করে। দুই ধরনের বল কাজ করে। যথা কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল। যথা, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল বিমুখী বল এবং এই দুটি বলের মান সমান বিপরীত। এই দুটি বলের মান সমান ও বিপরীতমুখী। সমান ও বিপরীতমুখী। ওকে, তাহলে কি বুঝাইছে? বুঝাইছে যে এটা ধর একটা পরমাণু। ঠিক আছে, এটা হচ্ছে কি? একটা পরমাণু। তো পরমাণুর মধ্যে কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস থাকে না? হুম,
ধর এখানে নিউক্লিয়াস আছে, এখানে কি আছে, নিউক্লিয়াস আছে, NEC দিয়ে লিখছি, ঠিক আছে, নিউক্লিয়াস আছে। তো নিউক্লিয়াস থাকলে ইলেকট্রনটা কি ওর চারপাশে ঘুরতেছে না, চারপাশে ঘুরতেছে না এভাবে, ঘুরতেছে কিনা বল, এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র হ্যাঁ করে এভাবে ঘুরতেছে। তো ঘোরার সময় ইলেকট্রনের উপর দুইটা বল কাজ করে, এটা ফিজিক্সে পড়ছস কিনা জানি না। একটা হচ্ছে যে ওর রৈখিক বেগ বরাবর একটা কাজ করতেছে, ঠিক আছে, এই যে এই জায়গা বরাবর একটা কি রৈখিক বেগ কাজ করতেছে, কি কাজ করতেছে, রৈখিক বেগ, ঠিক আছে। আর আর হচ্ছে এই জায়গা বরাবর আবার কেন্দ্রমুখী বল কাজ করতেছে, কেন্দ্রমুখী বল মানে কি কেন্দ্রের দিকে আবার টানতেছে, ঠিক না। আবার এই কেন্দ্রমুখী বলের সমান, ঠিক সমান বল আবার এদিকেও কাজ করতেছে বিপরীতমুখী, ঠিক সমান বল, বলের মান কিন্তু সমান, ঠিক আছে। একটু একটু বুঝছস কিনা বলতো আমাকে। হ্যাঁ দাদা বুঝছি। ওকে, এটা তো ফিজিক্সে পড়ার কথা হালকা পাতলা। এই যে একটু কেন্দ্রমুখী বল এদিকে কাজ করতেছে, এই রৈখিক ব্যাগটা কাজ করতেছে মানে কি ইলেকট্রন যে ঘুরতেছে ইলেকট্রন কিন্তু ছিটে যাওয়ার কথা, ঠিক না। এই রৈখিক ব্যাগের কারণে এই জায়গা বরাবর এই যে লাল কালার অংশ বরাবর যে ব্যাগটা কাজ করতেছে এই ব্যাগের কারণে ইলেকট্রনটা ছিটে যাওয়ার কথা না, হ্যাঁ কিন্তু ছিটকাচ্ছে না কেন, কারণ কেন্দ্রের দিকে আরেকটা বল কাজ করতেছে, কেন্দ্রের দিকে ইলেকট্রনকে ধরে রাখার জন্য আরেকটা বল কাজ করতেছে, ঠিক আছে। তো কেন্দ্রের দিকে ধরে রাখার জন্য আরেকটা বল যদি কাজ করে এটা ইলেকট্রনটা কেন্দ্রের দিকে চলে আসার কথা না, কারণ বলটা টানতেছে ইলেকট্রনটাকে কেন্দ্রের দিকে আয়, হুম কিন্তু কেন্দ্রের দিকে আসতে পারে না কেন, কারণ ঠিক সমান বল আবার বিপরীত দিকেও একটা কাজ করতেছে যেটাকে কেন্দ্র বিমুখী বল বলে, ঠিক আছে। একটু বুঝাইতে পারছি কিনা বল। হ্যাঁ দাদা। তাহলে কেন্দ্রমুখী বলকে আমরা কি দিয়ে প্রকাশ করে, এফসি দিয়ে প্রকাশ করে, এফসি মানে হচ্ছে সেন্ট্রাল সেন্ট্রাল ফোর্স, ঠিক আছে। আর কেন্দ্র বিমুখী বলকে কি দিয়ে প্রকাশ করে, এক্সটার্নাল ফোর্স, FEXT, FEXT মানে হচ্ছে এক্সটার্নাল ফোর্স, কেন্দ্র বিমুখী বল, ঠিক আছে, কারণ এটা বাইরে থেকে একটা বল লাভ করে। তাহলে রাদারফোর্ড কি বলছে, রাদারফোর্ড বলছে এফসি ইজ ইকুয়াল এফ এক্সটার্নাল, এক্সটার্নাল, তাই কিনা। হ্যাঁ আবার ফিজিক্সের একটা সূত্র থেকে আমরা জানি কেন্দ্রমুখী বলের একটা সূত্র আছে এমবি স্কয়ার ডিভাইড বাই আর, ঠিক আছে, এমবি স্কয়ার ডিভাইড বাই আর। সূত্রটা কোত্থেকে আসে এটা জানার দরকার নেই, এখানে আমি শুধু বুঝাই দিই, কারণ সূত্রটা কোত্থেকে আসে এটা ফিজিক্সের পরে যখন ফিজিক্স পড়াবো তখন বুঝাই দিব, ঠিক আছে। এখানে আর হচ্ছে যে ব্যাসার্ধ, এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ, এই যে দূরত্বটা আর কি, কেন্দ্র থেকে ইলেকট্রনটার দূরত্ব, এটা হচ্ছে আর, ঠিক আছে। তারপর হচ্ছে যে আর এম হচ্ছে কি ইলেকট্রনের ভর যেটা ঘুরতেছে এটার ভর, আর ভি হচ্ছে কি রৈখিক বেগ, এই যে লাল কালার দিয়ে যেটা লিখছি যেটা সোজাসুজি কাজ করতেছে, দেখছস, এটা হচ্ছে রৈখিক বেগ। সবগুলো পরিচয় পাইছিস কিনা বলতো একটু। হ্যাঁ দাদা পাইছি। এই সবগুলো পরিচয় যদি আমি একটু লিখে দিই, এম হচ্ছে কি ঘূর্ণায়মান বস্তুর ভর, ঘূর্ণায়মান বস্তুর ভর। ভি কি, ভি হচ্ছে যে স্পর্শকীয় বেগ, এটাকে রৈখিক বেগ বা স্পর্শকীয় বেগ বলে, ঠিক আছে। রৈখিক বেগ বা স্পর্শকীয়, স্পর্শকীয় বেগ মানে কি একটা বৃত্তের স্পর্শক, বুঝোস। ধর এটা হচ্ছে একটা বৃত্ত, এই জায়গায় স্পর্শ করে গেলে যে যেটা কাজ করে এটা হচ্ছে স্পর্শক, এই বিন্দু স্পর্শ করছে এটা। আবার যদি এই বিন্দু স্পর্শক আঁকতে চাই এটাকে স্পর্শ করে যেটা যাবে সেটা, বুঝতে পারছিস কিনা একটু বলতো। হ্যালো, হ্যাঁ দাদা পাচ্ছি। ওকে, স্পর্শক বুঝতে পারছস। হ্যাঁ। শিওর তো নাকি অন্য জায়গায় মন দিছিলি। না না দাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে রৈখিক বেগ বা এটাকে তাহলে স্পর্শকীয় বেগ বলা যায় না, দাদা স্পর্শক। বুঝি নাই কথা কি যাচ্ছে। আচ্ছা, এটাকে রৈখিক বেগ বা স্পর্শকীয় বেগ বলা যায় কিনা, কারণ স্পর্শক কি এটা তো বুঝাইলাম। স্পর্শক মানে কি, হ্যাঁ এটা একটা বৃত্ত, বৃত্তর এই বিন্দুটা স্পর্শক কি হবে, এই বিন্দুটাকে ছেদ করে গেছে এরকম একটা লম্ব বা, ঠিক আছে। তো এটা স্পর্শক, আমি যদি এই বিন্দু স্পর্শক রাখতে বলি তাহলে এটাকে স্পর্শ করে যাবে এরকম, ঠিক আছে। তাহলে এদিকে এই যে তার মানে ইলেকট্রনটা এই বিন্দুতে আছে, তার মানে এই বিন্দুতে একটা স্পর্শক আঁকছি না লাল কালার দিয়ে যেটা আঁকছি এটা একটা এই বৃত্তের স্পর্শক না। হ্যাঁ
তাহলে এটাকে আমরা রৈখিক বেগ বা স্পর্শকীয় বেগ বলতে পারি না, মানে এই দিক এই স্পর্শক বরাবর যে বেগটা কাজ করতেছে এটাকে স্পর্শকীয় বেগ বলতে পারি না। হ্যাঁ দাদা। আর হচ্ছে কি, আর হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, বৃত্তাকার পথের ব্যাসার্ধ। পথের ব্যাসার্ধ, বা এটাকে কি বলা যায়, এটাকে বলা যায় ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে, ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে অর্থাৎ কেন্দ্র থেকে ঘূর্ণায়মান বস্তুর দূরত্ব, অর্থাৎ কেন্দ্র থেকে ঘূর্ণায়মান বস্তুর দূরত্ব, কেন্দ্র থেকে ঘূর্ণায়মান বস্তুর দূরত্ব। ঠিক আছে, হুম ওকে। হুম। একটু বুঝছস, একটু বুঝছস কিনা বল আমাকে, একটু বুঝছস? হ্যাঁ দাদা হ্যাঁ বল। হ্যাঁ, একটু বুঝছস তো? হ্যাঁ দাদা বুঝি নাই। এতক্ষণ যা বুঝেছি একটু বুঝছস কিনা? হ্যাঁ দাদা বুঝছি। আচ্ছা, এম বি স্কোয়ার আরটাকে আবার এইভাবে লেখা যায়, এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, এম ওমেগা স্কোয়ার আর। কেন? গুণ, এটা ফিজিক্সের সূত্র, যেহেতু যেহেতু বি সমান আবার ওমেগা আর। ঠিক আছে, হ্যাঁ ওমেগা, ওমেগা মানে কি, ওমেগা হচ্ছে আমি কণিক, তোকে অনেক আগে বলছি। ওমেগা মানে হচ্ছে কণিক বেগ, ওমেগা মানে কি কণিক বেগ। ঠিক আছে, হ্যাঁ দাদা। কণিক বেগ তো বুঝছস, এগুলো ফিজিক্সে পড়লে একটু ডিটেলস জানতে পারবে, আপাতত একটু জানলে হবে। ঠিক আছে, হুম ওকে। তাহলে এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণুর মডেলের প্রস্তাব, এটা হচ্ছে প্রস্তাব, মানে ওই প্রস্তাবগুলো দিছে ওর মডেল সম্পর্কে। কিন্তু এটাও নিশ্চয়ই, মডেলটা নিশ্চয়ই একদম 100% কারেক্ট না, 100% কারেক্ট না দেখে তো বোর আসবে, তাই না? আমাদের পড়া আমাদের পড়া কিন্তু আজকে অনেকটা শেষের দিকে চলে আসছে, তাই একটু মনোযোগ দে, আর একটু, আর 10 মিনিট মনোযোগ দিলে হবে। আমি বলছি হ্যাঁ, না দাদা কিছু না। বুঝিনি। না না কিছু না দাদা। আচ্ছা, আর 10 মিনিট মনোযোগ দে, আর 10 মিনিট করলে হবে। মজুর আছে স্বপ্ন দেখতে তোর মনে সহজতা। হ্যালো, হ্যাঁ দাদা। হ্যাঁ বলবো আমি। হ্যাঁ বলেন। আচ্ছা, সতর্কতা লিখছি কেন? আরে তোর সাথে কথা বলতে বলতে কি লিখি, সার্থকতা। ঠিক আছে, কি হবে? সার্থকতা। মানে এই মডেলটা থেকে আমরা, এই মডেলটা থেকে আমরা কি কি পাইছি, ঠিক আছে, কেন গ্রহণযোগ্য হয়েছিল? সার্থকতা। সার্থকতা কি কি ছিল? সার্থকতা হচ্ছে যে, এক হচ্ছে যে আমরা নিউক্লিয়াসের অস্তিত্ব এবং পরমাণু পর সম্পর্কে ধারণা পাইছি, তাই না? হুম নিউক্লিয়াস যে আছে এটা সম্পর্কে জানতে পারছি, এটা প্রথম তো রাদারফোর্ডই বলছে। নিউক্লিয়াসের অস্তিত্ব, হুম অস্তিত্ব এবং পরমাণু ভর সম্পর্কে ধারণা দিতে হুম সক্ষম হন, এবং পরমাণুর ভর সম্পর্কে ধারণা দিতে সক্ষম হন, ভর সম্পর্কে ধারণা দিতে সক্ষম হন, ধারণা দিতে সক্ষম হন। ঠিক আছে, দুই হচ্ছে যে, দুই হচ্ছে কি, প্রথমবারের মতো পরমাণুর ত্রিমাত্রিক গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায়। ঠিক আছে, প্রথমবারের মতন তোর মাইকটা একটু মিউট করে রাখ। ঠিক আছে, প্রথমবারের মতো পরমাণুর ত্রিমাত্রিক গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায়, ত্রিমাত্রিক গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায়, গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায়। তারপর হচ্ছে যে পরমাণুর চার্জ নিরপেক্ষতা সম্পর্কে ধারণা পাওয়া যায়, এই যে পরমাণুর মধ্যে পজিটিভ আর নেগেটিভ চার্জ সমান থাকে, ওভারঅল চার্জ নিরপেক্ষ থাকে, এটা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে পরমাণুর চার্জ নিরপেক্ষতা সম্পর্কে ধারণা পাওয়া যায়, পেক্ষতা সম্পর্কে ধারণা পাওয়া যায়, সম্পর্কে ধারণা পাওয়া
চাই। ওকে, এই সার্থকতাগুলো বুঝছি কিনা বল। হ্যালো। হ্যাঁ দাদা বুঝছি। আচ্ছা, প্রশ্ন যদি করে নিউক্লিয়াস কে আবিষ্কার করে, তারপর এখন উত্তর দিতে পারবো কিনা। নিউক্লিয়াস আবিষ্কার করে রাদারফোর্ড, কারণ রাদারফোর্ডের মডেল না দিলে আমরা কখনো জানতে পারতাম না পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে। সঠিক কিনা, সঠিক কিনা বল। হ্যাঁ। তাইলে এই যে প্রথম পয়েন্টটা থেকে আমরা বলতে পারি, তাহলে নিউক্লিয়াস আবিষ্কার করেন রাদারফোর্ড। তাহলে নিউক্লিয়াস আবিষ্কারক হচ্ছে কি রাদারফোর্ড। ইলেকট্রন কে আবিষ্কার করে যে থমসন। নিউক্লিয়াস আবিষ্কার করেন রাদারফোর্ড। আচ্ছা, এগুলো হচ্ছে সার্থকতা, কিন্তু অবশ্যই এটা কি আছে, সীমাবদ্ধতা আছে। অবশ্যই হুম। সীমাবদ্ধতা আছে বলেই তো পোর আসছে। তাহলে সীমাবদ্ধতা গুলো কি কি, এটা পড়ে ফেললে আজকের ছুটি। সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা গুলো কি কি লিখবো। সীমাবদ্ধতা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। ঠিক আছে, হাইড্রোজেন পরমাণু বর্ণালী, এটা বর্ণালী, হাইড্রোজেন পরমাণু বর্ণালী এটা কি, এটা আস্তে আস্তে আমরা বুঝবো, এখন বোঝার দরকার নেই। মোট কথা এই মডেলটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে যে বর্ণালী দেখা যায় এটা ব্যাখ্যা করতে পারে না। ঠিক আছে, এটা কি জিনিস আমরা আস্তে আস্তে বুঝবো, এই চ্যাপ্টারে বুঝাবো আমি। বর্ণালী ব্যাখ্যা ব্যাখ্যা করা, ব্যাখ্যা করতে পারে না, ব্যাখ্যা করতে পারে না। দুই হচ্ছে ইলেকট্রন কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারে না। ইলেকট্রনের কক্ষপথ, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে এটা বলছে, কিন্তু কিভাবে ঘুরে, কোন কোন পথ দিয়ে ঘুরে, এই পথ নিয়ে কোনো আইডিয়া দিছে ও, দেখি বলতো। না। তাহলে ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারে না। ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারে না। আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারে না। সম্পর্কে কোনো ধারণা দিতে পারে না। ওকে, তারপর হচ্ছে কি, আচ্ছা ম্যাক্সওয়েল একটা কথা বলছিল, বিজ্ঞানী ম্যাক্সওয়েল কি আরেকজন আর কি, ঠিক আছে, বিজ্ঞানী ম্যাক্সওয়েল কে আরেকটা বিজ্ঞানী, ঠিক আছে, শুনছিস কিনা। হুম। ম্যাক্সওয়েল বলছিল যে কোনো চার্জযুক্ত কণা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, এই চার্জটা একটা সময় শক্তি হারায় কেন্দ্রের মধ্যে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সওয়েল বলছে, আর ইভেন ম্যাক্সওয়েল এটা প্রমাণও করছে। ঠিক আছে, তাহলে রাদারফোর্ড যে বললো ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, এখন ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত না, হ্যাঁ। তাহলে ইলেকট্রন যদি নেগেটিভ চার্জ যুক্ত হয়, তাহলে আমার ম্যাক্সওয়েলের কথা অনুসারে নেগেটিভ চার্জটা ঘুরতে ঘুরতে একসময় নিউক্লিয়াসে এসে পড়ার কথা না, হুম। কিন্তু পড়তেছে না, ইলেকট্রন গুলো নিউক্লিয়াসে এসে পড়তেছে না। এখন কেন পড়তেছে না এটা রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেনি। ঠিক আছে, তাহলে ম্যাক্সওয়েলের কথা অনুসারে বা ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে তত্ত্বানুসারে চার্জযুক্ত কোনো কোনো কণা চার্জযুক্ত কোনো কণা চার্জযুক্ত কোনো কণা বৃত্তাকার পথে ঘুরতে থাকলে, কোনো কণা বৃত্তাকার পথে ঘুরতে থাকলে বৃত্তাকার পথে ঘুরতে থাকলে একসময় শক্তি হারায়, একসময় শক্তি হারায় কেন্দ্রে চলে আসে, একসময় শক্তি হারায় কেন্দ্রে চলে আসে, কেন্দ্রে চলে আসে। কিন্তু এটি পরমাণুর ইলেকট্রনের ক্ষেত্রে কেন হচ্ছে না, কিন্তু এটি পরমাণুর পরমাণুর ইলেকট্রনের ক্ষেত্রে কেন হচ্ছে না, ইলেকট্রনের
ক্ষেত্রে কেন হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে না তা রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেনি। বুঝতে পারছি আমি? হ্যাঁ দাদা। ব্যাখ্যা করতে পারেনি। ওকে, তারপর হচ্ছে যে লাস্ট একটা সীমাবদ্ধতা, সেটা হচ্ছে যে ওকে, গ্রহ চার্জ নিরপেক্ষ। ওই যে ও বলছে না যে সূর্যের চারপাশে যে গ্রহ ঘুরে, এরকম নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রন ঘুরে, এটাও বলছে না? হ্যালো, কই কই গেলি? হ্যাঁ দাদা আছি। হ্যাঁ, এটাও বলছে না যে সূর্যের চারপাশে যেমন গ্রহ ঘুরে ঠিক তেমন ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরে? হুম। কিন্তু গ্রহ তো চার্জ নিরপেক্ষ, গ্রহের কি কোনো চার্জ আছে? না। গ্রহ হচ্ছে চার্জ নিরপেক্ষ, কিন্তু ইলেকট্রনের তো চার্জ আছে। কিন্তু ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত। কিন্তু ইলেকট্রন ঋণাত্মক চার্জ যুক্ত। ঋণাত্মক চার্জ যুক্ত। তাহলে ওভারঅল বলতে পারি কিনা, অর্থাৎ গ্রহের সাথে ইলেকট্রন তুলনা সঠিক হয়নি। অর্থাৎ গ্রহের সাথে ইলেকট্রনের তুলনা তুলনা কি সঠিক হয়নি, সঠিক হয়নি। বুঝতে পারছি কিনা? হুম। তো এটা হচ্ছে আজকে ক্লাস এতটুকুই শেষ, ঠিক আছে? আজকে হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে যা যা ছিল